আজকের এই সেশনটাতে ইটস গোয়িং টু বি এ রেকর্ডেড সেশন, যা বুঝলাম আমি। সো পরবর্তীতে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে এই রেকর্ডেড সেশনের বেসিসে আমরা আরো আলোচনা করতে পারবো। আজকের মোডাস অপারেন্ডি যেটা হবে সেটা হচ্ছে যে আই হ্যাভ এ ফিউ স্লাইডস অ্যারাউন্ড 35 to 40 স্লাইডস আর দেয়ার। তো এই স্লাইড গুলো আমি দেখানোর চেষ্টা করব। এই স্লাইড গুলো অলরেডি লিঙ্কডইনে শেয়ার করে দেওয়া হয়েছিল এবং লিঙ্কডইনে আশা করি আপনাদের ভিতর কেউ কেউ যদি দেখে থাকেন তাহলে যদি কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে এই কোশ্চেন গুলো আমরা জমিয়ে রাখবো, লাস্টে একবারে আমরা এই কোশ্চেন গুলো হ্যান্ডেল করার চেষ্টা করব। আমি শুরুতেই সবাইকে আজকের এই বছরের শেষ দিনে আগামী বছরের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার টু অল। আর সামনের যে সেশনটা আমরা কথা বলবো, ইটস এ ভেরি সিম্পল সেশন। লিডারশিপ নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমি বাংলাদেশ আর্মিতে ছিলাম অলমোস্ট 20 ইয়ার্স, মেজর হিসেবে রিটায়ার করেছি। তারপর ইন্টারকন্টিনেন্টাল হোটেল গ্রুপের ডাইরেক্টর সিকিউরিটি হিসেবে কাজ করেছি 1 বছর। তারপর ওয়ার্ল্ড ভিশন ইন্টারন্যাশনালে আমি কাজ করেছি অ্যাজ দেয়ার হেড অফ সাপোর্ট সার্ভিস, কক্সবাজারে রোহিঙ্গা রেসপন্সে কাজ করেছি। তো ওখানেও সামান্য কর্পোরেট লিডারশিপ আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়েছে। আর রাইট নাও একটা বিজনেস এন্টিটির সাথে আছি। So again, a leadership role. So I think Farhana is correct. I can say a bit on leadership, but আমি আজকে অডিয়েন্সের যে সেটআপটা দেখলাম এই অডিয়েন্সের সেটআপের সাথে সামঞ্জস্য রেখে আজকের প্রেজেন্টেশনটা প্রেজেন্ট করার চেষ্টা করব, so that it is really easy for you to assimilate. So let's move forward, and don't you need not to be at all stressed or no attention. কিছু গল্প বলবো, গল্প বলতে বলতে আমরা আগাবো। এখানে দুটো বইয়ের ছবি দেখতে পাচ্ছি আমরা। এটা একটা বইয়ের নাম হচ্ছে ইকিগাই। এটা জাপানিজ একটা সিস্টেম, লং লাইফ লিড করার সিস্টেম। আর ইকিগাইয়ের ঠিক পরের যে বইটা এটা হচ্ছে ইচিগো ইচি। ইচিগো ইচি একটা জাপানিজ ওয়ার্ড, এটার মানে হচ্ছে ওয়ান টাইম ওয়ান মিটিং। যেমন আজকের এই মিটিংটাতে আমরা একত্রিত হয়েছি। সো দিস ইজ দ্য মিটিং। মেবি নেক্সট টাইম যখন আমরা একত্রিত হব তখন আর এই প্রথম মিটিং এর যে এসেন্স, প্রথম মিটিং এর যে মজা, এটা হয়তো আর থাকে না। তো এই জন্যই আমরা কোট করছি ফ্রম লিও টলস্টয়, এবং এই কোটটা যদি আমরা দেখি এখানে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে পাস্ট ইজ অলরেডি পাস্ট, উই ক্যানট ডু এনিথিং ফর দ্যাট। ফিউচার এখনো আসেনি, সো এটার জন্য উই ক্যান টেক সাম প্রিপারেশন, বাট ফিউচার নিয়ে এখনই অ্যাংশাস হওয়ারও কিছু নাই। তো অ্যাকচুয়ালি দিস ইজ দ্য প্রেজেন্ট মোমেন্ট যেখানে উই ক্যান টেক কন্ট্রোল, উই ক্যান অ্যাকচুয়ালি কন্ট্রোল আওয়ার অ্যাকশন অ্যান্ড রিঅ্যাকশন। সো এই ছবিটা দেখে আপনাদের অনেকেরই হয়তো সুন্দর একটা প্রজাপতি চোখে পড়ছে, বাট আমি এখানে যেটা দেখি সেটা হচ্ছে বাটারফ্লাই ইফেক্ট। বাটারফ্লাই ইফেক্ট মানে হচ্ছে ছোট্ট একটা প্রজাপতির ডানা ঝাপটানোর কারণে দূরে কোথাও একটা টর্নেডো হতে পারে। এটাকেই সাধারণভাবে যদি আমরা বলি বাটারফ্লাই ইফেক্ট। তো এই বাটারফ্লাই ইফেক্টের যে গল্পটা বলবো তার সাথে ফ্যামিলির একটা রিলেশন আছে। এই গল্পটা আমি এর আগেও অনেকবার বলেছি, আপনাদের ভিতর কেউ কেউ শুনে থাকতে পারেন। সেটা হচ্ছে একদিন সকালে আপনি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পর সকালে অফিসের জন্য রেডি হলেন। রেডি হয়ে আপনি যখন জাস্ট ব্রেকফাস্টের টেবিলে বসলেন তখন হঠাৎ করে আপনার ছোট্ট বাচ্চাটা ঝাপটাঝাপটি করতে গিয়ে 1 কাপ চা উল্টে ফেললো এবং সেটা আপনার ড্রেসে পড়লো। আপনি দেখলেন যে আপনার সুন্দর অফিস ড্রেসটা চায়ের দাগ করে নষ্ট হয়ে গিয়েছে। আপনি তখন প্রচন্ড রেগে গেলেন এবং রেগে গিয়ে আপনি হয়তো আপনার ওয়াইফকে বললেন যে বাচ্চাটাকে কন্ট্রোল করতে পারছো না। এই ধমকাধমকির কারণে বাসায় একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হলো। তারপরে আপনি কুইকলি আবার ড্রেসটা চেঞ্জ করলেন, বাচ্চাকে নিয়ে ওয়াইফকে নিয়ে স্কুলে যাচ্ছেন।
জোরে গাড়ি চালাতে গিয়ে যেহেতু লেট হয়ে গিয়েছে, দিলেন একটা সিএনজির সাথে ধাক্কা লাগিয়ে। ওখানে আবার কিছুক্ষণ চিল্লাচিল্লি। তারপর যখন স্কুলে গেটে বাচ্চাটাকে নিয়ে গেলেন, তখন দেখা গেল যে স্কুলের দারোয়ান আপনাকে একটা ফেস দেখালো যে আবার লেট। তো আপনি ওখান থেকে বাচ্চাটাকে দিয়ে আবার ওয়াইফকে রেখে অফিসে আসলেন, তাড়াহুড়ো করে লিফটে করে অফিসে ঢুকলেন। ঢোকার পর দেখলেন যে তাড়াহুড়োর কারণে আজকের মিটিং এর যে ইম্পর্টেন্ট একটা ফাইল, এই ফাইলটি আনতে ভুলে গেছেন। আপনার বস আপনার দিকে তাকিয়ে বলল যে হাউ ক্যান ইউ বি সো ক্যালাস। তো এই একটা ঘটনাই আমরা আবার অন্যভাবে দেখতে পারি। সকালে যখন আপনার গায়ে চা পড়লো, আপনি সাথে সাথে বলতে পারতেন যে আহ ওকে মা, তুমি তো দুষ্টুমি করে আমার চা বাবার ড্রেসটা নষ্ট করে ফেললে, তুমি একটু ওয়েট করো, আমি যাই শার্টটা চেঞ্জ করে আসি। And তারপরে কিন্তু এই যে এতগুলো ঘটনা ঘটলো, এই ঘটনাগুলো অনেকটা অ্যাভয়েড করা সম্ভব। তো এটাকেই আমরা বলি ইনিশিয়াল রিঅ্যাকশন। যেকোনো একটা ঘটনায় আপনি প্রাথমিকভাবে কিভাবে রিঅ্যাক্ট করেন, তার উপর বেস করেই আসলে আপনার পরবর্তী যে রেজাল্ট, এই রেজাল্ট গুলো অনেকটা ডিপেন্ড করে। এই জন্য বলে লাইফে 10% হচ্ছে ঘটে অ্যাকশন, আর বাকি 90% হচ্ছে দ্য ওয়ে উই রিঅ্যাক্ট। তো আমাদের এই ছোট্ট সেশনের শুরুতেই আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের রিঅ্যাকশনের ব্যাপারে খুব কেয়ারফুল হওয়ার চেষ্টা করবেন। আমরা লিডারশিপ অংশে যাওয়ার আগে শুরুতেই চাচ্ছি যে ইন্ডিভিজুয়ালি সবাই আমরা যাতে আরেকটু কশাস হই আমাদের রিঅ্যাকশনের ব্যাপারে। আমি আজকের যে সেশনটা আছে এই সেশনে শেয়ার করার চেষ্টা করব সামান্য কিছু কর্পোরেট এবং মিলিটারি লিডারশিপ আন্ডারস্ট্যান্ডিং। সো আশা করি এটা আপনাদের কাজে লাগবে। তো লিডারশিপ এর কথা যখনই আমি শুনি, প্রতিবারই যখনই লিডারশিপ নিয়ে কেউ আমার সাথে কথা বলে, তখন শুরুতেই আমার মাথায় এই লাইনটা আসে। লিডারশিপ ইজ ওয়ান অফ দ্য মোস্ট অবজার্ভড এন্ড লিস্ট আন্ডারস্টুড ফেনোমেনন অন আর্থ। আমরা সবাই লিডারশিপ নিয়ে কথা বলি। আম এবং এই লিডারশিপ নিয়ে বেশ কিছু মিথ আছে। যেমন বিতর্ক আছে। লিডার কি লিডার্স আর বর্ন অর লিডার্স আর মেড? এটা নিয়ে প্রচন্ড বিতর্ক আছে। আমরা একই সঙ্গে দেখতে পাই যে যখনই আমরা লিডারশিপের কথা বলি, শুরুতেই আমাদের মাথায় চলে আসে বড় বড় লিডারদের ছবি। ইট মে বি আইজেনহাওয়ার, ইট মে বি আলেকজান্ডার, ইট মে বি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাট বাস্তবতা হচ্ছে যে দে আর দ্য টপ লিডারশিপ পজিশনস অর পার্সোনালিটিজ ইন দ্য হিস্টরি। বাট লিডারশিপ কিন্তু প্রত্যেকটা অংশেই ছোট 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 থেকে বড় বিভিন্ন স্তরের লিডারশিপ আছে। আমরা এই জিনিসটা প্রায় ভুলে যাই। এবং প্রত্যেকটা স্তরের লিডারশিপের কিন্তু ডিজাইন আলাদা, প্রত্যেকটা স্তরের লিডারশিপের রিকোয়ারমেন্ট আলাদা। তো সবাই আমরা লিডার হতে চাই। মাঝে মাঝে মনে হয় যেন আমরা সবাই লিডার হতে চাচ্ছি। আসলে বাস্তবতা হচ্ছে সবাই যদি লিডার হতে চাই, তাহলে ফলোয়ার কি হবে? তো দ্যাটস ওয়াই এই একটা বাস্তবতা আমাদের জন্য বোঝা জরুরি যে সুপ্রিম লিডার হওয়ার আগ পর্যন্ত প্রত্যেক লিডারই আবার কোনো না কোনো লিডারের ফলোয়ার। সো আমরা লিডারশিপ নিয়ে স্টাডি করি, আমরা লিডারশিপ নিয়ে আলোচনা করি, তখন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে একটা হচ্ছে আমার লিডারশিপ ইমপ্রুভ করা, আর একটা হচ্ছে আমার যে নেক্সট লিডার আছে তার লিডারশিপ স্টাইলটা বোঝার জন্য আমাদের আসলে লিডারশিপ অধ্যয়ন করাটা জরুরি। উইথ দ্যাট আন্ডারস্ট্যান্ডিং লেট আস গো টু মিলিটারি লিডারশিপ। খুব খুব সংক্ষেপে আমি মিলিটারি লিডারশিপের সংজ্ঞাটা এখানে দেখতে পাই। সেটা হচ্ছে যে জেনারেল কলিন পাওয়েল একজন মিলিটারি লিডার ছিলেন। উনি বলে গিয়েছেন একটা কথা যে লিডারশিপ ইজ সলভিং প্রবলেমস। দ্য ডে সোলজার্স স্টপ ব্রিঙ্গিং ইউ দেয়ার প্রবলেমস ইজ দ্য ডে ইউ হ্যাভ স্টপড লিডিং দেম। এই লাইনটা খুবই তাৎপর্যপূর্ণ। আহ, কারণ অ্যাটলিস্ট দুইজন লোক দরকার লিডারশিপ শো করার জন্য। একজন মানুষ একা একা আসলে লিডারশিপ শো করার সুযোগ নাই, এবং ক্লেম করাটাও ডিফিকাল্ট। আপনি যদি নর্মালি আমাদের কর্পোরেট সেট আপে যদি দেখেন, একজন লোক খুব চমৎকার এক্সপার্ট, একটা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, বাট তার আন্ডারে কোনো টিম নাই। নর্মালি আমরা তাকে কি বলি? আইদার হি ইজ অ্যান অ্যাডভাইজার, অর হি ইজ কনসালটেন্ট, অর হি ইজ অ্যান স্পেশালিস্ট। বাট যখনই আমরা ম্যানেজার বলি কাউকে, তখন আসলে তার আন্ডারে ম্যানেজ করার জন্য অ্যাটলিস্ট একজন লোক থাকাটা আহ, জরুরি। So with that understanding, let us try to understand um, what is leadership actually. So
লিডারশিপ যদি আমরা খুব সিম্পলি চিন্তা করি, খুব ছোটবেলা আমরা যখন ফুটবল খেলতাম, একদিন দেখলাম যে আমাদের যে ফুটবলটা ছিল ওটা পুরানো হয়ে যাওয়ার কারণে আহ, এই ফুটবলটা পাংচার হয়ে গিয়েছে। আমরা সবাই এটা নিয়ে হাই হাই করছি, বাট আমাদের ভিতরে একজন হঠাৎ করে বলল যে কার কাছে কত টাকা আছে একটু দাও, আমরা সবাই মিলে চাঁদা তুলে চলো একটা নতুন বল কিনি, এটা যেহেতু আর রিপেয়ার করা যাবে না। তো ইন দিস সেট আপ ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এই যে যেই লোকটা, যে ছেলেটা ইনিশিয়েটিভ নিল, অ্যাকচুয়ালি সেই লিডার। কারণ লিডার এর সংজ্ঞা দিয়ে যদি আমরা যাই, তাহলে ফার্স্টলি আমরা দেখতে পাই যে আইডেন্টিফাইং এন্ড অ্যাকনলেজিং দ্য প্রবলেম, এটা হচ্ছে একটা লিডারের প্রথম রিকোয়ারমেন্ট। কেউ যদি একটা প্রবলেম আইডেন্টিফাই করতে পারে এবং এই প্রবলেমটা নিয়ে যদি ও একটা সলিউশন চিন্তা করতে পারে, তারপরে এই সলিউশনটাতে পৌঁছানোর জন্য যদি সে ফিজিবল গোল সেট করতে পারে, এবং এই গোলটা অ্যাটেইন করার জন্য সে যদি এক দল লোককে ইনফ্লুয়েন্স করতে পারে এবং মোটিভেট করতে পারে, এবং এই টিম ওয়ার্কের মাধ্যমে যদি এই গোলটা সে অ্যাটেইন করে, এবং ফাইনালি তার টিমটার সে যদি যত্ন নিতে পারে, দ্যাটস অল, দেন ইউ আর এ লিডার। নাও অফেন একটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে যে তাহলে মিলিটারি লিডারশিপ এবং নন মিলিটারি লিডারশিপ অথবা কর্পোরেট লিডারশিপের ভিতরে আসলে তফাৎটা কোথায়? তো আমরা যদি মিলিটারি লিডারশিপকে একটু আহ, ভালোভাবে লক্ষ্য করি, তাহলে আমরা যেটা মোটা দাগে বুঝি সেটা হচ্ছে একটা মিলিটারি লিডারের ডিসিশন মেকিং এ যদি ভুল থাকে, তাহলে এটার জন্য সোলজার্স হোক অথবা কোল্যাটারাল ড্যামেজ হোক, এই কারণে অনেক প্রাণ ক্ষয় হয়। তার মানে তার সিদ্ধান্তে, ভুল সিদ্ধান্তের কারণে অথবা তার দুর্বল প্ল্যানিং এর কারণে মানুষের জীবন সংশয় তৈরি হয়। কর্পোরেট লিডারশিপ অথবা বিজনেস লিডারশিপের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে যে ওকে, কোনো একটা ভুলের কারণে অ্যাকচুয়ালি মানুষের প্রাণ চলে যাওয়ার মতো অতটা গুরুতর পরিস্থিতি হয় না। এর কারণে হয়তো ফিনান্সিয়াল লস হয়, বাট অ্যাকচুয়ালি প্রাণ চলে যাওয়ার মতো একটা সিচুয়েশন হয় না। তো এই উদাহরণটা থেকে আমরা বুঝতে পারি, যখন একটা মিলিটারি লিডারশিপ তার ডিসিশন মেকিং প্রসেসের ভেতর দিয়ে যায়, তখন তাকে খুব বেশি কেয়ারফুল থাকতে হয়, কারণ তার ভুলের কারণে কারো না কারো প্রাণ চলে যাবে। তো ওই এই একটা কারণেই যেটা হয় যে মিলিটারি লিডারশিপ এর যে প্ল্যানিং প্রসেস এবং ডিসিশন মেকিং প্রসেস গুলো আছে, এগুলো অনেক বেশি এক্সস্টিভ হয়, অনেকগুলো কন্ট্রোল প্যারামিটার থাকে, অনেকগুলো চেকিং পয়েন্ট থাকে, যার কারণে মিলিটারি ডিসিশন মেকিং এন্ড লিডারশিপ অনেক বেশি এঙ্গেজিং হয়ে থাকে। তো আমরা এই স্লাইডটা থেকে যদি দেখি যে মিলিটারি লিডারশিপ ইনভলভস মেকিং critical decisions often in high pressure situations with consequential risk. কারণ একটা যুদ্ধের সময় যদি আমি কল্পনা করি, ইটস এ ভেরি হাই প্রেশার সিচুয়েশন, বিকজ ইউ হ্যাভ এ প্ল্যান, ইউর এনিমি ইজ অলসো হ্যাভিং এ প্ল্যান। সো এই ধরনের একটা হাই প্রেশার সিচুয়েশনে প্রত্যেকটা ডিসিশনের সঙ্গে যে রিস্ক থাকে, এই রিস্ক গুলো অনেক বেশি কনসিকুয়েন্সিয়াল হয়। আর ইফেক্টিভ মিলিটারি লিডার্স আস্ক দ্য রাইট কোশ্চেন্স and think strategically in making well informed conclusions upon which that they can act. তো এইটাই আসলে কর্পোরেট লিডারশিপ অথবা বিজনেস লিডারশিপের সাথে মিলিটারি লিডারশিপের সামান্য তফাৎ। কর্পোরেট লিডারশিপ চেয়ে মিলিটারি লিডারশিপটা একটু বেশি এক্সটেন্সিভ, একটু বেশি সময় নেয়, অনেক বেশি ফিজিক্যালি ইনভলভমেন্টের প্রয়োজন হয়। আমি যদি আরো একটু বলি জাস্ট বোঝার সুবিধার্থে, যেমন নর্মালি ধরলাম যে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, তার টিমের একজনের একটা সমস্যা হলো, লাইক তার ছুটি দরকার। তো এই জায়গাটাতে চিফ ফাইন্যান্সিয়াল অফিসারের যে রেসপন্সিবিলিটি আছে সেটা হচ্ছে তাকে এইচআর এর কাছে বলা। অথবা আমি যদি অন্য একটা ঘটনা বলি, যে চিফ ফাইন্যান্সিয়াল অফিসারের টিমের একজন অ্যাকাউন্টেন্ট, তার একটা এইচআর রিলেটেড প্রবলেম হলো, তার কিন্তু এই জায়গায় আসলে এইচআর এর কাছে হ্যান্ড ওভার করে দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই। বাট হোয়াট হ্যাপেন্স ইন মিলিটারি লিডারশিপ, এভরি প্রবলেম ইজ অ্যাকচুয়ালি দ্য লিডার্স প্রবলেম। তো এইখানে রেসপন্সিবিলিটির একটা ডিফারেন্স আছে, বিকজ মিলিটারি লিডারশিপের ক্ষেত্রে ইউ আর অ্যাকচুয়ালি রেসপন্সিবল অ্যান্ড অ্যাকাউন্টেবল ফর এভরি অ্যাকশন অ্যান্ড ওয়েলফেয়ার অফ ইউর টিম। বিজনেস লিডারশিপের ক্ষেত্রে ব্যাপারটা আসলে ওরকম না। ওখানে একজন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অথবা একজন চিফ অপারেটিং অফিসার, যে কোনো একজন টিম মেম্বারের যদি এক্সট্রা কিছু করে, এটা আসলে তার গুড জেস্টার, বাট উনি কিন্তু এটা করতে বাধ্য না।
যে তার একটা ফ্যামিলি প্রবলেম আছে, এই প্রবলেমটাকে অ্যাড্রেস করতে সে আসলে বাধ্য না সেভাবে। এটা এইচআর এর প্রবলেম হলে এইচআর উইল হ্যান্ডেল, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম হলে অ্যাডমিন উইল হ্যান্ডেল, বাট তার অতটা ইনভলভ না হলেও চলে। তো উইথ দ্যাট আন্ডারস্ট্যান্ডিং আমরা লিডারশিপের বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা একটু ক্লিয়ার করি। সো লিডারশিপ ইজ অল অ্যাবাউট অ্যাকশন অ্যান্ড নট অ্যাবাউট পজিশন, বিকজ এক একটা পজিশনের সাথে সাথে লিডারশিপের ব্যাপ্তিটা হয়তো চেঞ্জ হয়, কিন্তু লিডারশিপের যে রোল গুলো আছে এবং রেসপন্সিবিলিটি গুলো আছে ওগুলো কিন্তু অটুট থাকে। একটা ছোট্ট গল্প বলি, সেটা হচ্ছে একদিন আমার মতোই হয়তো একজন কর্পোরেট ম্যানেজার, সে সকালবেলা খুব তাড়াহুড়ো করে তার যে গাড়িটা আছে ড্রাইভারকে বললো যে ঠিক আছে গাড়িতে উঠলাম, অফিসে যাবো, আজকের দিনটা তার জন্য খুব ইম্পর্টেন্ট, বিকজ আজকে একটা খুব ইম্পর্টেন্ট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে, বিজনেস প্রেজেন্টেশন আছে। সো গতকাল রাতে সেই ম্যানেজারটা যত্ন করে এই প্রেজেন্টেশনটা প্রিপেয়ার করেছে। ভোরে ফজরের নামাজের পরে উঠে সে একবার প্র্যাকটিসও করেছে, কিন্তু যখন রাস্তায় গাড়ি নিয়ে এসে যাচ্ছে, যাওয়ার পথে হঠাৎ করে সে দেখলো একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে এবং যে বাইকার ছিল সেই বাইকার ভাইটি ওখানে মুমূর্ষু অবস্থায় পড়ে আছে। তখন সেই মিস্টার ম্যানেজার যেটা করলো, গাড়িটা ওখানে থামালো, থামিয়ে ওই বাইকার ভাইটিকে তার গাড়িতে তুললো, তুলে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে নিয়ে তার প্রাথমিক চিকিৎসা কনফার্ম করলো, কনফার্ম করে তারপর অফিসে আসলো। অফিসে আসার পর তার বসের সাথে যখন দেখা হলো, বস বলল যে সকালে আজকে একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা ছিল, why you were not present there? তখন পুরো ঘটনাটা মিস্টার ম্যানেজার তার বসকে বলল। তার বস বলল যে ইউ শুড বি মোর ট্যাক্টফুল। কথাটা শুনে কিন্তু ওই ম্যানেজার যে তার খুব খারাপ লাগলো যে আমি একটা মুমূর্ষু মানুষকে হেল্প করে আসলাম, আমার বস এই ব্যাপারটা অ্যাপ্রিসিয়েট করলো না। তো এটার ব্যাপারে আমরা দেখি ডিমিস্টিফাইং মিলিটারি লিডারশিপ নামে একটা বইয়ের লেখক লেফটেন্যান্ট জেনারেল এইচ বি কালা, উনি কি সাজেস্ট করছেন। উনি বলছেন এরকম একটা সিচুয়েশনে উনি হলে যেটা করতেন অ্যাজ এ লিডার, উনি প্রথমে গাড়ি থামাতেন, থামানোর পর আশেপাশের লোকজন জড়ো করতেন। লোকজন জড়ো করার পর উনি ওই লোকজনের ভেতরে কোন একজন রেসপন্সিবল পার্সনকে রিকোয়েস্ট করতেন যে ওনার কারটাতে করে যেন এই মুমূর্ষু ভাইটিকে হাসপাতালে নিয়ে যায়, এবং ওই কারটাতে করে ওরা চলে যাওয়ার পর উনি একটা উবার ডাকতেন অথবা অন্য কোনো একটা গাড়ি হায়ার করতেন। তারপর উনি যথাসময়ে অফিসে যেতেন, অফিসে গিয়ে ওনার প্রেজেন্টেশনটা দিতেন। প্রেজেন্টেশন শেষে উনি বসকে বলতেন, বস আজকে রাস্তায় এরকম একটা ঘটনা ঘটেছে। বস তখন হয়তো বলতেন যে ঠিক আছে তাহলে আজকে যাওয়ার পথে আপনি একটু হাসপাতালে দেখে যান এই লোকটা কি অবস্থা, দরকার হলে আমাদের সিএসআর ফান্ড থেকে তাকে কিছু হেল্প দিয়ে। তো আপনাদের কাছে আমি জানি না কোনটা অ্যাপিল করবে, বাট লিডার্স আর নট ডুইং সামথিং ডিফারেন্ট, দে আর জাস্ট ডুইং থিংস ডিফারেন্টলি। আপনার এই মুমূর্ষু ভাইটিকে হাসপাতালে নিয়ে যাওয়া আপনার নিজেরই নিয়ে যেতে হবে। ওয়াজ ইট ইম্পর্টেন্ট? ইউ আর নট ডক্টর, ইভেন ইউ হ্যাভ এ কার উইথ এ ড্রাইভার। সো ইউ নিড টু নো অ্যাকচুয়ালি কিভাবে বেস্ট পসিবল সলিউশন ক্রিয়েট করে মাল্টিটাস্কিং যে অ্যাবিলিটি আছে ওই অ্যাবিলিটিটা অটুট রাখতে হয়। Let us move to the next slide. এই স্লাইডটাতে প্রিন্সিপালস অফ মিলিটারি লিডারশিপ দেয়া আছে। সো দেয়ার আর 11 প্রিন্সিপালস যার উপর বেস করে মিলিটারি লিডারশিপটা রোটেট করে। তো এইখানে মিলিটারি লিডাররা প্রথমেই যেটা করে সেটা হচ্ছে তারা তাদের নিজের কাজটা খুব ভালো মতো জানে, জব ডেসক্রিপশনটা ভালো মতো জানে এবং কন্টিনিউয়াসলি তাদের নিজস্ব ইমপ্রুভমেন্টের চেষ্টা করে। এই ইমপ্রুভমেন্টের জন্য তারা কন্টিনিউয়াস পড়ার চেষ্টা করে, কন্টিনিউয়াস রিহার্সালের চেষ্টা করে, কন্টিনিউয়াস প্র্যাকটিস এবং এক্সারসাইজের চেষ্টা করে। নেক্সট হচ্ছে বি প্রফিসিয়েন্ট। প্রত্যেকটা লিডারের কিন্তু প্রফিসিয়েন্সি একটা ব্যাপার থাকে। এই প্রফিসিয়েন্সি যদি আর্ন না করে তাহলে আসলে নেক্সট লেভেল অফ লিডারশিপে প্রমোটেড হওয়াটা ডিফিকাল্ট। এজ এ লিডার, মিলিটারি লিডাররা কন্টিনিউয়াসলি রেসপন্সিবিলিটি সিক করে। তারা আসলে কোথাও গিয়ে ওয়েট করে না যে আমি আসলে কি করবো, রাদার দে বিকাম ইনকুইজিটিভ। তারা বোঝার চেষ্টা করে যে আমার কি আসলে কিছু করার আছে কিনা এখানে। সো দ্যাট অ্যাকচুয়ালি মেক দেয়ার লিডারশিপ বেসিস।
মিলিটারি লিডারশিপ অথবা নন মিলিটারি লিডারশিপ যে কারোর জন্য মেকিং সাউন্ড এন্ড টাইমলি ডিসিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি লিডারশিপ এর সবচেয়ে ইম্পর্টেন্ট অংশটি হচ্ছে ডিসিশন মেকিং। সো ডিসিশন মেকিং এর যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটা একজন লিডারের ক্ষেত্রে একটা বাধ্যতামূলক কোয়ালিটি। আইদার ইউ টেক ইউ আর এবল টু মেক ডিসিশন অর ইউ ক্যানট মেক ডিসিশন। এইটাই আসলে একটা লিডার আর একজন নন লিডারের ভিতরে পার্থক্য করে দেয়। লিডার্স আর লায়াবল টু সেট পার্সোনাল এক্সাম্পল। এভরি টাইম যদি আপনি আপনার টিমের সবাই কাউকে বলেন যে এটা এভাবে করতে হবে, ওটা ওভাবে করতে হবে, না, সামটাইমস আপনাকে গিয়ে তার ল্যাপটপে বসতে হবে, বসে আপনাকে দেখিয়ে দিতে হবে যে জিনিসটা আসলে এভাবে করতে হয়। And thereby, once you set an example, every time you need not to set example, but often you need to make personal example so that they are confident that okay, আমার leader, team leader যে আছে, he actually knows what I am doing. Next, knowing your man is very important. মিলিটারিতে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে একটা সোলজার তার কমান্ডারকে হয়তো ভালো মতো চেনেন না। It is not a matter. But commander must know every detail of his soldier. তার বাড়ি কোথায়, তার ফ্যামিলি কন্ডিশন কি, ফ্যামিলি মেম্বার কয়জন, তার এক্সপার্টিস কি, সে কি মেশিন গান ভালো চালায় না ট্যাঙ্ক ভালো চালায়, তার ফিউচার অ্যাসপিরেশন কি, এই জিনিসগুলো প্রত্যেকটা কমান্ডার অথবা লিডারের জানা থাকা জরুরি। দেন মিলিটারি লিডারশিপ ইজ এ ভেরি ইনফর্মড টাইপ অফ লিডারশিপ। এখানে আসলে ইন্ডিভিজুয়ালি আমরা কোনো কোনো ক্ষেত্রে দেখি যে অনেকে আছে যে ইন্ডিভিজুয়াল চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করে। ওকে, এই কাজটা আমি জানি, এই কাজটা আমি আর কাউকে শেখাবো না, সো আমি আমার মতো করে এই কাজটা বারবার করব এবং আমাকে ছাড়া এই কাজটা কেউ করতে পারবে না। মিলিটারি অ্যাটমসফিয়ারে আসলে এই জিনিসটা এরকম না। মিলিটারি অ্যাটমসফিয়ারে রেদার আন্ডারস্ট্যান্ডিংটা অন্যরকম। বুলেটের গায়ে লেখা থাকে না যে এই বুলেটটা কার গায়ে লাগবে, কার গায়ে লাগবে না। সো প্রত্যেক মিলিটারি লিডার অ্যাকচুয়ালি ফলোয়ার তৈরি করার চেয়ে বেশি ইনভেস্ট করে নেক্সট লেভেল অফ লিডার তৈরির পেছনে। সো দ্যাট কোনো কারণে উনি যদি থাকতে না পারেন, উনি যদি মারা যান অথবা উনি যদি অন্য কোথাও প্রমোটেড হন অথবা চলে যান, তাহলে ওনার পজিশনটা যেন ইমিডিয়েটলি তার নেক্সট যে লিডারশিপ লেভেলটা আছে তারা যেন অকুপাই করতে পারে এবং শো মাস্ট গো অন। দেন অ্যাজ এ লিডার আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের সাথে যারা কাজ করবে, আমাদের যারা টিম মেম্বার আছে তাদেরকে রেসপন্সিবল করা। আদারওয়াইজ যেটা হবে, বারবার পিস মিলে কাজ তৈরি করে দিতে হয়। দেন পাসিং ক্লিয়ার অর্ডারস অর ইনস্ট্রাকশনস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের অনেক এমপ্লয়ি আছে যারা একটা প্রবলেম ফেস করে যে বস কি বললো আসলে বুঝতেছি না, আসলে বস কি চাচ্ছে আমি ক্লিয়ার না। সো এই ক্ষেত্রে আমি একটা বই লিখেছি যেটা সঞ্জুর দ্য আর্ট অফ ওয়ার। ওই বইয়ে একটা উদাহরণ দেয়া আছে যে যদি আপনি এক বলার পর আপনার অধস্তন অথবা আপনার টিমের যারা আছে তারা যদি না বোঝে যে কি করতে হবে, এটা আসলে আপনার ফেইলিয়ার। সুতরাং আপনি আবার নতুন করে তাদেরকে বুঝিয়ে বলুন কি করতে হবে। দ্বিতীয়বার বলার পরও যদি তারা বুঝতে না পারে, এটা আসলে তাদের ফেইলিয়ার। সো এখন দেখেন যে কেন এই কমিউনিকেশন গ্যাপটা হচ্ছে, ওটা নিয়ে কাজ করেন। Train them as a main team. Actually, military leadership, everything is teamwork. Individual championship actually is not nothing in a military domain. So প্রত্যেকটা কাজই টিমের মতো করে করা হয়। ইভেন যখন মিলিটারি ক্যাডেট অবস্থায় অনেকেই হাসাহাসি করে একটা ব্যাপার নিয়ে, কেউ একজন ভুল করলে পুরো ৩০ জন একসাথে পানিশমেন্ট খায়। তো এটা আসলে করা হয় to build the bond and create the team spirit and employing them as per merit. And this is very important and this is very basic. As a leader আপনাকে এটা জানা থাকতে হবে আপনার টিমের আসলে কে কি পারে। একজন হয়তো আইটি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তাকে হঠাৎ করে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ জব দিয়ে করানোর চেষ্টা করছেন, তাহলে আসলে দুটো জিনিস হচ্ছে, সে ন্যাচারালি অ্যাডমিনিস্ট্রেটিভ জবের এক্সপার্ট না, আর দ্বিতীয়ত হচ্ছে তার যে আইটি এক্সপার্টিস আছে ওটা আপনি কাজে লাগাচ্ছেন না। দিস ইজ এ লস ফর দ্য কোম্পানি। তো দিস আর দ্য মিলিটারি প্রিন্সিপালস। এটা নিয়ে আসলে অনেকক্ষণ কথা বলা যায়। Actually, we learned it for last 20 years. We taught it for 10 years. এটা নিয়ে সারাদিন কথা বলা যাবে, a lot of examples দেয়া যাবে। স্পেসিফিক্যালি এই 11টা পয়েন্টের ভিতরে কোনোটা নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে, we'll try to deal it at the end of the session. Now, this is very nice. আইনস্টাইন যে কথাটা বলেছে যে যেই
মাইন্ডসেট থাকার কারণে প্রবলেমের উদ্ভব হয়েছে, ওই একই মাইন্ডসেট দিয়ে আসলে প্রবলেম সলভ করা যায় না। তো লিডার্স এর কাজই হচ্ছে প্রবলেম সলভিং, ডিসিশন মেকিং, দিস ইজ লিডারশিপ জব। তো এই লাইনটা দেখলে আমার সবসময় মনে হয় যে লিডার্সদের যে রেসপন্সিবিলিটি, যে প্রবলেম সলভিং এর ব্যাপারে, এই এটার ব্যাপারে উই নিড টু বি চুজি। সো দেয়ার আর ইন্টারন্যাশনাল প্রবলেমস। অ্যাজ এ লিডার আমি এখন এটা বোঝার চেষ্টা করছি, লাইক রাশিয়া অ্যাটাক করেছে ইউক্রেন, দিস ইজ ইন্টারন্যাশনাল প্রবলেম। দেন আই নিড টু আস্ক মাই সেলফ, ইজ ইট অ্যাকচুয়ালি মাই প্রবলেম? ক্যান আই সলভ ইট? নো। তাহলে আসলে এই প্রবলেমটা নিয়ে প্রায়োরিটিতে খুব বেশি ভাবার আমার দরকার নেই। দেন দেয়ার আর ন্যাশনাল প্রবলেমস, লাইক ওকে, ব্যাংকিং সেক্টরে এখন একটা সমস্যা চলছে, আমাদের রিজার্ভ নিয়ে সমস্যা চলছে। ইফ আই এম নট ইন এ ন্যাশনাল পজিশন, আমি যদি একটা অফিসের অ্যাসোসিয়েট হই অথবা একটা ম্যানেজার হই, অ্যাকচুয়ালি এই প্রবলেমটা নিয়ে খুব বেশি সময় দেওয়ারও আমার দরকার। দেন দেয়ার আর সাম প্রবলেম যেগুলো সলভেবল প্রবলেম, বাট যেটাতে আমার পার্সোনালি ইনভলভ হওয়ার দরকার নেই। লাইক আমার গ্রামের বাড়িতে একটা আমার আত্মীয় আছে যে খুব দরিদ্র, তার ফিনান্সিয়াল হেল্প দরকার। সো তার ক্ষেত্রে কিন্তু ফিনান্সিয়াল যে হেল্পটা করা দরকার, ওটা করলেই কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। এর বেশি এটার সাথে ইনভলভ হওয়াটা এখনই হয়তো জরুরি না। অথবা আপনার বাসার কারেন্টের বিল দেওয়া দরকার, এটার জন্য কি আপনার নিজেরই যেতে হবে, না আপনি আপনার বাসার কেয়ারটেকারকে বিলটা দিয়ে যদি পাঠিয়ে দেন কিছু বকশিস সহ, তাহলে সলভ হয়ে যাচ্ছে। সো দেয়ার আর প্রবলেম যেটা আসলে নিজে ইনভলভ না হয়ে সলভ করা সম্ভব। তো ওই ধরনের প্রবলেমে লিডারদের পার্সোনালি ইনভলভ না হওয়াটাই বেটার। ইউ নিড টু বি চুজি অ্যাজ এ লিডার। And then there are your problems. There are specific tasks for you. There are specific responsibility for you. Those problems আপনার যত সময় আছে তার ভেতরে 90% time you should give to solve your problems. That should be your priority. And অনেকেই বলে যে আসলে আমি তাহলে এই প্রায়োরিটি কিভাবে করব? সো এইখানে যে ম্যাট্রিক্সটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এটাকে বলে আইজেনহাওয়ার ম্যাট্রিক্স। সো প্রত্যেকটা কাজ যখন সামনে আসে তখন আসলে আমি কি করি? আমি ১ম এই প্রত্যেকটা কাজকে ২ টা অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করি। একটা হচ্ছে যে ইম্পোর্টেন্সটা কি, আর একটা আর্জেন্সিটা কি। ইম্পোর্টেন্ট মানে হচ্ছে যে অ্যা অ্যা এটা গুরুত্বপূর্ণ। এটার একটা লং টার্ম ইফেক্ট আছে। আর আর্জেন্ট মানে হচ্ছে এখনই যদি না করি তাহলে কিন্তু একটা বিপদ হবে। সো যখন একটা কাজ আমি দেখি যে এটা ইম্পোর্টেন্ট এবং আর্জেন্ট, সো এটা আমার সবুজ যে সার্কেলটা আছে ওখানে হয়। তখন এই কাজটার জন্য আমি আর ওয়েট করি না। আমি নিজে এটা as soon as possible করে ফেলি। কিছু কাজ আছে যেটা ইম্পোর্টেন্ট কিন্তু আর্জেন্ট না। তো এই জাতীয় কাজের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে শিডিউলিং। শিডিউলিং মানে হচ্ছে যে যদি আর্জেন্ট না হয় তাহলে কাজটা কখন করব সেটা একটা টাইম সেট করে আমার টু ডু লিস্টে রাখা। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি নাম্বার 2, that time I decide. Then there are some job যেটা আর্জেন্ট, নট ইম্পোর্টেন্ট। জাস্ট ওই যে আমি যেটা বললাম যে ইলেকট্রিসিটি বিল দেয়ার, এটা টাইমলি না না দিলে পরে লাইন কেটে দিবে। তো এই জাতীয় কাজ কি করতে হয়? ডেলিগেট করতে হয়। ফাইন্ড সামওয়ান অ্যান্ড গিভ দ্য জব সো দ্যাট হি ডাজ দিস জব অন বিহাফ অফ ইউ। অ্যান্ড দেন দেয়ার আর সাম জব যেটা ইম্পোর্টেন্টও না আবার আর্জেন্টও না, লাইক আড্ডাবাজি। সো এই আড্ডাবাজি যে কাজটা আছে, এই কাজটাকে আমি ইম্পোর্টেন্টও বলতে পারছি না, আর্জেন্টও না এটা। সো এই জাতীয় কাজ যত কম করা যায়। আসলে একটা মানুষ প্রফেশনাল এর কথা বলছি। একটা প্রফেশনাল আ তার কতটা সময় আড্ডাবাজিতে অপব্যয় করে তার উপরে বেস করে আসলে বোঝা যায় যে ও আসলে প্রফেশনাল ক্যারিয়ারে কতটা ভালো করবে। এটা ইউ উইল নট সি যে ম্যানেজার লেভেলে অথবা বিলো ম্যানেজার লেভেলে ইয়াং লিডার যারা আছে, যারা বেশিরভাগ সময় নষ্ট করছে এই আড্ডাবাজিতে অথবা হই হুল্লোড়ে, ন্যাচারালি তাদের প্রোডাক্টিভ জায়গায় যে সময়টা দেওয়ার কথা ওই সময়টুকু কমে যায়। যেমন আজকে আমরা আলোচনা করছি লিডারশিপ নিয়ে, আমি জানি না এটা কতটুকু কাজে লাগবে আপনাদের, বাট ঠিক এই টাইমে কিন্তু অনেকে প্রিপারেশন নিচ্ছে 31st নাইটের জন্য। সো ইনফ্যাক্ট আমি নিজেও প্রিপারেশন নিচ্ছি। আজকে রাতে মেবি একটা বারবিকিউ হবে, আমরা একটু ইয়ে করব, বাট একই সঙ্গে ওই টাইমটুকু স্লটেড করা যতটা কম রাখা যায়। সো
এই জায়গাটাতেই আপনার লাইফের অপ্রয়োজনীয় জিনিসগুলো যত আপনি ডিসকার্ড করতে পারবেন, তত আপনার প্রয়োজনীয় জিনিসের জন্য সময় বাড়বে। কারণ আপনার এবং আমার সবারই কিন্তু 24 ঘন্টা সময়। সো এই টাইমের ভেতরে প্রোডাক্টিভ টাইমটা যতটা এক্সপান্ড করতে পারবেন, আপনি আপনার ক্যালেন্ডারটাকে যতটুকু নিট এবং ক্লিন রাখতে পারবেন, ঠিক তত বেশি সময় আপনি পাবেন নিজের প্রিপারেশনের জন্য। অ্যান্ড এট দ্য এন্ড অফ দ্য ডে ইট ইজ গোইং টু হেল্প ইউ। দিস থিওরি ইজ ভেরি সিম্পল। কেউ আর্লি এজে কষ্ট করে, লেটার এজে আরাম করে। আর কেউ আর্লি এজে আরাম করবে, তাহলে লেটার এজে গিয়ে তাকে কষ্ট করতে হবে। দ্যাটস ন্যাচারাল। So now we will be talking regarding planning. So planning এর ব্যাপারে একটা কথা, আইজেনহাওয়ারের যে কথাটা আছে সেটা হচ্ছে, in preparing for battle I have always found that plans are useless but planning is indispensable. কথাটা যদি সহজভাবে বলি, যুদ্ধ যখন শুরু হয়ে যায় তখন আসলে প্ল্যান যা থাকে তা খুব একটা কাজে লাগে না, কারণ আপনারও একটা প্ল্যান ছিল, আপনার এনিমিরও একটা প্ল্যান ছিল। তো দুটো প্ল্যান যখন একটা আরেকটার সাথে হিট করে, তখন আসলে থার্ড প্ল্যান শুরু হয়ে যায়। আর তখন সবাই কন্টিনজেন্সি অথবা অল্টারনেটিভ প্ল্যানের দিকে যেতেই হয়। বাট এর মানে এই না যে আপনি প্ল্যান করবেন না। তো প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো প্ল্যানিং এর ক্ষেত্রে কয়েকটা টিপস বলি। নাম্বার 1 টিপস যেটা, সেটা হচ্ছে কিপ ইট সিম্পল সিলি। আপনার প্ল্যান খুব বেশি জটিল, খুব বেশি কমপ্লেক্স প্ল্যান যদি হয়, এই প্ল্যানটা আসলে এক্সিকিউট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো দ্যাটস ওয়াই আপনি যখনই প্ল্যান করবেন এজ এ লিডার, ট্রাই টু কিপ দ্য প্ল্যান অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল, সো দ্যাট আপনার যারা টিমমেট আছে তারা যেন এই প্ল্যানটা খুব সহজে বোঝে, এবং তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্ল্যানটা যখন এক্সিকিউট করবে তখন যেন খুব সহজে এটা এক্সিকিউট করতে পারে। তো এই জিনিসটা ইজি করার জন্য প্ল্যান একা করবেন না। যখন প্ল্যান করবেন তখন চেষ্টা করবেন যে আপনার টিমের কি টিম মেম্বার্স যারা আছে তাদের সাথে একসাথে বসে প্ল্যানটা করতে। এতে সুবিধা হবে যে সবার একটা ওনারশিপ আসে প্ল্যানের প্রতি, এবং এক্সিকিউশনের সময় সবাই জানে যে কেন এই প্ল্যানটার এই জায়গায় এই জিনিসটা প্ল্যান করা হয়েছিল। দ্যাট উইল মেক থিংস ইজিয়ার। অ্যান্ড ফাইনালি, আপনি যখনই একটা প্ল্যান করবেন, ওই প্ল্যানের একটা অল্টারনেটিভ এবং কন্টিনজেন্সি প্ল্যান রাখতে হবে। তো অল্টারনেটিভ এবং কন্টিনজেন্সি প্ল্যানটা খুব সহজে যদি আমি বলি, যে আপনি একটা কাজ, লাইক আপনি কক্সবাজার যাবেন। সো কক্সবাজার যাওয়ার ক্ষেত্রে আপনি চিন্তা করলেন বাসে যাবেন। তো আপনি সোহাগ পরিবহনের বাসে হয়তো প্ল্যান করলেন যাবেন, বাট ওই বাসে টিকিট নেই। তখন আপনি হয়তো এসালামে গেলেন। সো দ্যাট ইজ দি অল্টারনেটিভ প্ল্যান। আর কন্টিনজেন্সি হচ্ছে যে ওকে, আপনি উম প্ল্যান করেছেন যে হয়তো ১ থেকে ৩, এই ৩ দিনের জন্য আপনি একটা আ ট্যুরে যাবেন কক্সবাজারে। বাট কোন কারণে ওই কাজটা আপনার ইয়ে হয়ে গেল। ওই প্ল্যানটা ক্যানসেল করতে হলো, কারণ ওই টাইমে আপনার একটা জরুরি কাজ পড়ে গেল। তো তখন আপনার এই যে আ ট্যুরে কক্সবাজার যাওয়ার কথা ছিল, ওটাতে না গিয়ে আপনি প্ল্যান করলেন যে, যেহেতু ফ্যামিলিকে অলরেডি বলছেন যে আমরা একটা আউটিং এ যাবো। সো আপনি বললেন যে ঠিক আছে, আমরা ট্যুরে যেতে পারছি না। লেটস হ্যাভ এ ডিনার টুগেদার। ঢাকাতেই কোথাও আজকে রাতে একটা ডিনার করি আমরা। তো দ্যাট ক্যান বি এ কন্টিনজেন্সি প্ল্যান। এটা খুব ইজি করে বললাম। আরো ডিটেইল সুযোগ হলে হয়তো আরো ডিটেইল বলা যেত। বাট বেস আন্ডারস্ট্যান্ডিং টা এটাই। নাও I am going to talk very less regarding this manager versus leader. এটা নিয়ে অনেক সময় কথা হয় যে আ ম্যানেজার আ ভালো না লিডার ভালো। তো উম ম্যানেজার এবং লিডারের ভেতরে আসলে পার্থক্যটা যদি আমি বলি, সেটা হচ্ছে যে আ পার্থক্যটা বলার আগে আমি বলি যে আপনি ম্যানেজার ছাড়া কোন অর্গানাইজেশন চালাতে পারবেন না, টিম চালাতে পারবেন না। তো লিডার ছাড়াও আপনার কোন টিম চলবে না। একই মানুষ ম্যানেজার এবং লিডার হতে পারে। আ সব ম্যানেজারই সব লিডারই আসলে ম্যানেজার। বাট সব ম্যানেজার লিডার না। তো এইটুকু আন্ডারস্ট্যান্ডিং আমি এর বেশি হয়তো ইলাবোরেট আর করার প্রয়োজন নেই এখন। সময় হবে না। বাট দ্যাট ইস দ্য আন্ডারস্ট্যান্ডিং ইউ শুড হ্যাভ, দ্যাট সব লিডারই কিন্তু ম্যানেজার। বাট সব ম্যানেজার আসলে লিডার না। তাহলে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে, সব ম্যানেজাররা কিন্তু ডিসিশন নিতে পারেন না। বাট লিডারদের একটা বেসিক কোয়ালিটি হচ্ছে দে আর এবল টু টেক ডিসিশনস। তো ডিসিশন মেকিং প্রসেস নিয়ে একটা সেপারেট সেশন আমরা হয়তো একদিন করতে পারবো। কিভাবে ডিসিশন নিতে হয়। অনেকেই বলে যে ডিসিশন নিতে পারছি না, ডিসিশন নিতে পারছি না। তো এটার একটা সহজ বুদ্ধি আছে। মনে করেন যে আপনি আপেল কিনতে চান না কমলা কিনতে চান, এটা নিয়ে ডিসিশন নিতে পারছেন না। আপনি ভাবছেন আপেল নিবো না কমলা নিবো, কমলা নিবো না আপেল নিবো। তো এটা একটা সহজ বুদ্ধি হচ্ছে যে একটা কয়েন নিবেন। কয়েনের যেদিকে শাপলা আছে
ওদিকে আপনি আপিল, আর যেদিকে বাঘ আছে ওদিকে আপনি দিলেন কমলা। তারপরে কয়েনটা ফ্লিপ করেন। যখন কয়েনটা ফ্লিপ করবেন, কয়েনটা যখন আকাশে থাকবে, তখন আপনি নিজেকে জিজ্ঞেস করবেন যে কি পড়লে আমি খুশি হব। যদি আপনি দেখেন যে না, বাঘ পড়লে খুশি হব, তার মানে আসলে আপনি কমলা খেতে যাচ্ছিলেন। সো সামটাইমস আমরা জানি আসলে আমরা কি চাই, বাট অ্যাপ্রোপ্রিয়েট মেথড অথবা সিস্টেমেটিক ভাবে আমরা নিজেদেরকে জিজ্ঞেস করতে পারছি না বলে হয়তো আমরা বলতে পারছি না আসলে আমরা কি চাই। And be confident in your own decisions. Stop looking for people's approval for everything. Live your life and do what you want. এটা একটু সিনিয়র লিডারশিপ লেভেলে, কারণ অনেক সময় যেটা হয় যে আম, আপনি ছোট লেভেলের লিডার হিসেবে অনেক সময় যেটা হয় যে একটা কনফিউশন কাজ করে, একটা সেলফ ডাউট কাজ করে যে আমি এটা যদি করি, এটা কি আমি জিজ্ঞেস করে করব না, আহ, মানে এটা আমি নিজেই ডিসিশনটা নিয়ে ফেলবো। বাট একটা সার্টেন লেভেলে লিডারশিপের আসলে ওই সময়টা থাকে না। সাপোজ আজকে আমাদের কোম্পানির ক্ষেত্রে যেটা হচ্ছে যে যেহেতু আজকে 31st নাইট, অনেকে হয়তো রাতটা একটু উদযাপন করবে, বন্ধু বান্ধবের সাথে আনন্দ ফুর্তি করবে। তো কালকে আমরা বলেছি যে অফিসে 12টার সময় আসলে হবে, সকালে 9টার ভিতরে আসা দরকার নেই। তো এই দিস ইজ স্মল ডিসিশন, এটা আমি একা নিতে পারতাম না। তো এটা আমার যে চেয়ারম্যান আছে তার সাথে কথা বলে তারপর আমি নিয়েছি। তো এই জায়গায় এই রিকোয়ারমেন্টটা ছিল। বাট এগেইন দেয়ার আর আদার ডিসিশন, ছোটখাটো ডিসিশন যেগুলো হয়তো আমার ওনাকে জিজ্ঞেস করার দরকার নেই। সো এই আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট। ওকে, ডিসিশন নিতে পারাটাকে আমরা বলি ডিসাইসিভনেস। এখন ডিসাইসিভনেস এর ক্ষেত্রে যেটা হয়, একটা জিনিস মনে রাখতে হবে, এজ এ লিডার আপনাকে ডিসিশন নিতেই হবে। বাট ডিসিশন নেয়ার ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা মনে রাখা জরুরি সেটা হচ্ছে আপনি যদি রেসপন্সিবিলিটি নিয়ে ডিসিশন নেন তাহলে আপনি সাকসেসফুল হবেন। আর আপনি যদি ড্যাম কেয়ার ভাবে ডিসিশন নিতে থাকেন, মানে আপনার যা মনে আসে আপনি সেটাই ডিসিশন নেওয়ার চেষ্টা করছেন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি গোয়িং টু হার্ম ইউ অ্যান্ড ইউর অর্গানাইজেশন। কারণ প্রত্যেকটা ডিসিশনের সাথে সার্টেন অ্যামাউন্ট অফ রিস্ক ইনভলভ থাকে, এবং এই যে রিস্ক থাকে, এই রিস্কের যদি আপনার ডিসিশনটা ক্লিক করে ইটস ওকে, যদি ক্লিক না করে তাহলে একটা কনসিকুয়েন্স থাকে। তো এই কারণেই আসলে বলে যে কোনো সেফ ডিসিশন বলতে কোনো ডিসিশন নাই। এনি টাইম দেয়ার মে বি ডিমেরিটস অফ দ্য ডিসিশন দেয়ার। সো আপনাকে ক্যালকুলেটেড রিস্ক নেওয়া শিখতে হবে, এবং ক্যালকুলেটেড এই রিস্ক যখন আপনি নেয়ার চেষ্টা করবেন, কখনো কখনো দেখবেন ক্যালকুলেশন আপনার মিলছে না, এবং দ্যাট ইজ দ্য টাইম হোয়েন ইউ শুড সিক হেল্প। You should seek help of your mentor, you should seek of your senior leadership. So we'll go with some extra topics here, just to help you. আমার কাছে মনে হলো যে এই সেশনটাতে লিডারশিপ নিয়ে বলার পাশাপাশি আপনাদের অনেকেই হয়তো আপনাদের রেসপেক্টিভ অফিসে এজ এ ক্যারিয়ারিস্ট কাজ করার চেষ্টা করছেন। সো why not share something like অ্যাজ এ লিডার ইফ ইউ ওয়ান্ট টু গ্রো, তাহলে ফার্স্টলি আপনাকে একটা প্রফেশনাল স্ট্র্যাটেজি সেট করতে হবে। সো প্রফেশনাল স্ট্র্যাটেজি সেট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার আল্টিমেট গোলটা কি সেটা আগে জানা দরকার, এবং সেই গোলটা অনুযায়ী আপনার যে কাজগুলো আছে এগুলোকে প্রায়োরিটি সেট করতে হবে। কোনটা আর্জেন্ট, ইম্পর্টেন্ট, কোনটা অতটা আর্জেন্ট না, কোনটা অতটা ইম্পর্টেন্ট না। অ্যান্ড দেন আপনার যে রিসোর্স আছে সেই রিসোর্স গুলোকে ওয়াইজলি ব্যবহার করা শিখতে হবে, এবং ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে। এবং আপনি যখন কাজ করার চেষ্টা করবেন, slowly and gradually try to develop your team. And if you are not the team leader, then at least as a teammate you need to also work so that your team becomes the best. And you should be flexible for the change and be innovative and stay focused. So those are the things to set a personal strategy. And also মিলিটারি থেকে আমি যে জিনিসটা শিখেছি সেটা হচ্ছে আপনাকে মিশন ড্রিভেন হতে হবে। তো মিশন ড্রিভেন কিভাবে হওয়া যায়? আপনাকে বিগ পিকচারটা ভিজুয়ালাইজ করতে হবে, এবং সেখান থেকে আপনার স্পেসিফিক মিশনটা জানতে হবে। লাইক আপনার কোম্পানি বলছে যে তারা একটা বিলিয়ন ডলার কোম্পানি হতে চায় 2023 তে। তাহলে আপনি খুঁজে দেখেন যে এই অ্যাচিভমেন্টের জন্য ওভারঅল ভিশন অফ দ্য গ্রুপ, এখানে আপনার রোলের স্পেসিফিক মিশনটা কি? কোন কাজটা করলে আপনি ওখানে ডেলিভার করতে পারবেন? আপনার কোন সাফল্যের কারণে কোম্পানি আসলে বিলিয়ন ডলার কোম্পানিতে পরিণত হতে পারবে? এবং এক্ষেত্রে আপনাকে পজিটিভ থাকতে হবে এবং সেলফ মোটিভেটেড থাকতে হবে।
আমি বারবার প্রায়োরিটির কথা বলছি, পরের কয়েকটা স্লাইডেও বারবার প্রায়োরিটি ব্যাপারটা আসবে, বিকজ আপনাকে যদি মিশন ড্রিভেন হতে হয় তাহলে আপনার প্রায়োরিটি সেট করতে হবে। যেই কাজটা জরুরি, কি এলিমেন্ট অথবা কি টাস্ক, ওই টাস্কের প্রতি আপনার ম্যাক্সিমাম এনার্জি ডাইভার্ট করতে হবে, এবং আপনার প্রোক্রাস্টিনেশন অথবা আলসেমি এটা ছাড়তে হবে। again you need to stay focused. There will be distraction অনেক ধরনের হয়। সোশ্যাল মিডিয়ার কন্টিনিউয়াস নোটিফিকেশন ইজ এ ডিস্ট্রাকশন। আপনার কন্টিনিউয়াস বিভিন্ন ধরনের অ্যালিউরমেন্ট এবং অপ্রয়োজনীয় জিনিস আপনাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে, আপনার টাইম নষ্ট করার চেষ্টা করে। সো ইভেন কম্পিটিটিভ একটা সিনারিওতে আমরা 3 ইডিয়টস যেরকম দেখেছি যে ইম্পর্টেন্ট পরীক্ষার আগের রাতে ম্যাগাজিন দিয়ে দেওয়া হয় অপোনেন্টদের রুমে, সো দ্যাট তারা এই ম্যাগাজিন দেখতে গিয়ে, প্লে অথবা ভোগ দেখতে গিয়ে তারা সময় নষ্ট করে। সো এই ডিস্ট্রাকশন গুলো থেকে নিজেকে সেভ করতে হবে, এবং ইউ নিড টু লার্ন টু সে নো। অনেক ধরনের রিকোয়েস্ট আপনার কাছে আসবে, সব রিকোয়েস্ট আপনি হয়তো কেপেবল না করতে, বাট আমরা অনেকে শাই ফিল করি যে আমি এটা না বলবো, এবং এটার পেছনে আননেসেসারি সময় নষ্ট করি। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ টু সে যে যেটা আমি পারবো ইয়েস, যেটা আমি পারবো না নো। ফলস প্রমিস না দেয়া ভালো। যেই কাজটা আপনি আসলে করে দিতে পারবেন না, এটা নিয়ে কাউকে ফলস প্রমিস দিলে ওরও সময় নষ্ট হয়, আপনারও সময় নষ্ট হবে। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট যে আপনাকে পজ দিতে হবে, আপনাকে রেস্ট নেওয়া শিখতে হবে। ওয়ান্স ইউ আর টায়ার্ড, ডোন্ট কুইট, জাস্ট নো দ্য আর্ট অফ টেকিং রেস্ট, এন্ড দেন অ্যাগেইন রিচার্জ ইউর সেলফ এন্ড কাম ব্যাক। আর যখনই সাকসেস পাবেন তখন সেলিব্রেট করতে ভুলবেন না। নাও যেটা লোকে বলে সেটা হচ্ছে যে বিফোর এনিথিং এলস প্রিপারেশন ইজ দ্য কি টু সাকসেস। ভেরি ট্রু। আপনি যদি ওয়েল প্রিপেয়ার্ড না হন তাহলে আসলে ইউ ক্যানট স্টার্ট দ্য রেস টু সাকসেস। তো এক্ষেত্রে ফার্স্টে ইম্পর্টেন্ট যেটা সেটা পাস্ট সিচুয়েশন কি, আপনি যে সিনারিওতে আছেন এটার প্রিভিয়াস সিচুয়েশনটা কি সেটা অ্যানালাইজ করা, দেন ভিজুয়ালাইজ করা শিখতে হবে যে ফাইনাল ডেতে আমি কিভাবে সেলিব্রেট করব, অথবা আমি আসলে ফাইনালি কি চাচ্ছি, এন্ড ওই পিকচারের সাথে অ্যালাইন করে নিজেকে অর্গানাইজ করতে হবে। আপনার যদি রিকোয়ার্ড টুল লাগে লাইক ল্যাপটপ অথবা অন্য কিছু, সেটা কালেক্ট করতে হবে। আপনার যদি রিকোয়ার্ড ট্রেনিং করতে হয় তাহলে সেই ট্রেনিং গুলো করতে হবে। আপনার যদি রিকোয়ার্ড টিম বিল্ডিং করার প্রয়োজন হয় তাহলে সেই টিম গুলো বিল্ড করতে হবে। দেন ইউ হ্যাভ টু প্ল্যান, প্র্যাকটিস এন্ড রিহার্স। দেন ইউ হ্যাভ টু সাবডিভাইড ইউর টাস্ক এন্ড রিসোর্সেস যেগুলো আছে। এন্ড আমরা অনেকেই যেটা প্রোক্রাস্টিনেশন করতে গিয়ে করি যে লাস্ট মোমেন্টে গিয়ে আমার একটা প্রেজেন্টেশন রেডি করতে হবে, একদম শেষ রাতে গিয়ে প্রেজেন্টেশন নিয়ে বসছি। তো এই ধরনের কাজগুলো অ্যাভয়েড করতে হবে। দেন ইউ নিড টু গ্রো এ কম্পিটিটিভ মেন্টালিটি, কারণ ইউ নো অলওয়েজ ভ্যাকুয়াম থাকে না, অলওয়েজ সামওয়ান ইজ অ্যাকচুয়ালি ট্রাইং টু রিচ ইউর পজিশন। সো আপনার যদি কম্পিটিটিভ মেন্টালিটি না থাকে, অ্যাটলিস্ট আপনাকে এটুকু ইনশিওর করতে হবে যে আমার সামনে যে আছে আমি তাকে ধরার চেষ্টা করব অথবা তাকে ক্রস করার চেষ্টা করব, কিন্তু আমার পেছনে যে আছে তাকে আমি ক্রস করতে দিব না। অ্যাটলিস্ট আই উইল ট্রাই টু গেইন দ্যাট স্পিড। বাট এর মানে এই না যে আমাকে কেউ ক্রস করার চেষ্টা করলে আমি তাকে ল্যাং মারবো। রাদার আমি যেটা বলছি যে আমি আমার কাজের মাধ্যমে সেই স্পিডটা গেইন করব যেন আমি তার সামনে থাকি। বাট এটা করতে গিয়ে আমাদের স্ট্রেসড হয়ে যাওয়া যাবে না। উই নিড টু টেক ব্রেক, রেস্ট, রিফিট এভরি টাইম আই এম টেলিং দিস থিং, বিকজ এটা আমি মিলিটারি থেকে শিখেছি। আপনি সারাক্ষণ নার্ডদের মতো কাজ করতেই থাকবেন। নো, ইট ইজ হার্ড ওয়ার্ক, বাট অ্যাকচুয়ালি ফ্রম দ্য মিলিটারি আই হ্যাভ লার্নড হাউ টু ডু স্মার্ট ওয়ার্ক। সো স্মার্ট ওয়ার্কে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউ নিড টু টেক আ লট অফ রেস্ট। তো yeah, this thing I have also learned from army, how to perform best under pressure. So it's not that difficult. যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে প্রায়োরিটি করতে হবে, আপনার মূল কাজ কোনটা সেটা জানতে হবে, এন্ড দেন ফোকাস করতে হবে কি পয়েন্টের উপরে। দেন আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি ঠিক যেভাবে চাচ্ছেন এভাবে হবে না, দেয়ার উইল বি সামথিং আনএক্সপেক্টেড, এবং আপনাকে চেঞ্জ যে পার্সপেক্টিভ আছে, যে কাজটা এভাবেই করতে হবে এটা না, এটা ওভাবেও করা যায়। সো এটার প্রতি ওপেন থাকতে হবে। দেন ইউ নিড টু বি পজিটিভ and continuously improve yourself.
আপনি কি স্টাইলে কাজ করেন, আপনাকে টেকনোলজি সম্পর্কে অ্যাওয়্যার থাকতে হবে। আপনি আগে কাগজে লিখে হয়তো ক্যালেন্ডার মেইনটেইন করতেন, এটার পরে ওটা করব, ওটার পরে ওটা করব। বাট এখন ট্রেলো চলে আসছে, আরো লেটেস্ট এআই ড্রিভেন সফটওয়্যার চলে আসছে, ওগুলো আপনার এঙ্গেজমেন্ট এবং অ্যাপয়েন্টমেন্ট গুলোকে সেট করতে পারে, আপনি ক্যালেন্ডার গুলো ইউজ করতে পারেন। সো ইউ নিড টু আপডেট ইউর সেলফ কন্টিনিউয়াসলি। অ্যান্ড আপনি কন্টিনিউয়াস যে পাস্ট প্যাটার্ন যেটা আছে সেটা এনালাইজ করবেন। এই কাজটা আগে কিভাবে হয়েছিল? ওই আগে যখন হয়েছিল তখন এই কাজে আ ব মানে কি কারণে এই কাজটা স্লো হয়ে গিয়েছিল? সো ওই জিনিসগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনি কিন্তু প্রেজেন্ট যখন কাজ করছেন তখন ইউ ক্যান বি ফোকাসড। ইউ নিড টু বি ওপেন টু দ্য টু একসেপ্ট মিস্টেকস। কারণ কাজ করতে গেলে ভুল হবে এবং আপনি যদি ওখানে রিজিড হয়ে যান, না আমি ভুল স্বীকার করব না, then it's going to harm you. Rather যখন একটা কাজে ভুল হবে সে সরি টু ইউর টিম দ্যাট ওকে গাইস আমি আমি এটা এভাবে ভাবছিলাম বাট থিংক ডিডন্ট ওয়ার্ক লাইক দ্যাট, আই এম সরি, লেটস স্টার্ট ইট এগেইন, এন্ড ইউ সি ইউর টিম ইজ সাপোর্টিং ইউ। যখন আপনার সাপোর্ট দরকার হবে ইউ নিড টু টেক সাপোর্ট। আপনি হয়তো একটা কাজ করার চেষ্টা করছেন, মেবি একটা অ্যাকাউন্টিং বোঝার চেষ্টা করছেন, ইট উইল টেক আ লট অফ টাইম ফর ইউ। বাট আপনি যদি মনে করেন যে না আমার টিমে একজন আছে যে এই সফটওয়্যারটা সম্পর্কে ভালো জানে, হোয়াই নট আস্ক প্লিজ হেল্প মি। দ্যাট শুড নট বি এ ইগোইস্টিক ইস্যু। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ওয়েল আন্ডার প্রেশার, আপনাকে বড় যে প্রেশারটা আছে এটাকে ছোট ছোট ভাগ করতে হবে। আপনার কাজগুলো ছোট ছোট ভাগ করে প্রত্যেকটা কাজ সিমালটেনিয়াসলি অথবা ওয়ান বাই ওয়ান শেষ করতে হবে। এ যেকোনো প্রবলেম অ্যাজ এ লিডার ইউ আর এ প্রবলেম সলভার। আর যেকোনো প্রবলেম হচ্ছে একটা বড় কেকের মতো। আপনি একসাথে যদি কেকটা খাওয়ার চেষ্টা করেন আপনি খেতে পারবেন না। আপনাকে স্লাইস করতে হবে। প্রবলেম গুলোকে ছোট ছোট ভাগ করতে হবে। ভাগ করে দেন ইউ হ্যাভ টু প্রসিড ওয়ান আফটার অ্যানাদার। আ আপনি অফেন দেখবেন যে কাজ করতে গেলে আপনার রিসোর্স লিমিটেড থাকবে। মানে এমন কোন অফিস আপনি পাবেন না যে অফিসে ইউ হ্যাভ অ্যাকচুয়ালি এভরি রিসোর্সেস ইউ ওয়ান্ট। সো এক্ষেত্রে আপনাকে লিমিটেড রিসোর্স এর ভিতরে কাজ করার সময় কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে আপনার ফার্স্টেই জানতে হবে আপনার অথবা আপনার অফিসের লিমিটেশনটা কি? অ্যান্ড আপনার যে স্ট্রেংথ আছে, SWOT এনালাইসিস থেকে এটা বের করা যায়। আপনার যে স্ট্রেংথ আছে, যে ক্যাপাবিলিটি আছে, এই ক্যাপাবিলিটিকে আরো স্ট্রং করতে হবে। আপনি যখন শিডিউলিং করা পারবেন তখন দেখবেন যে কম লোক দিয়ে একই কাজ কন্টিনিউয়াসলি করা যায়। লাইক আপনি অ্যা ৮ ঘন্টা আম আ ৪০০ লোক দিয়ে একটা ফ্যাক্টরি প্রোডাকশন করছেন। বাট আপনি যদি আম ২০০ লোক দিয়ে আ আ কন্টিনিউয়াস ৩ শিফটে কাজ করান, তাহলে কিন্তু আপনি ২৪ ঘন্টায় আ ২০০, ২০০, ২০০। তো আপনি এখানে কিন্তু ৬০০ লোক এমপ্লয় করতে পারছেন। সো এভাবে আপনাকে রিসোর্স কিভাবে ইনটেনসিফাই করতে হয় এবং প্রোডাক্টিভিটি কিভাবে বাড়াতে হয়, এই জিনিসগুলো ভাবতে হবে এবং এই জিনিসগুলো ট্রাই করতে হবে। And again, you need to segment your task and set action plans, and you have to improvise continuously. But one thing is that আপনার যখন রিসোর্স লিমিটেড থাকে তখন আসলে এক্সপেরিমেন্ট করতে না যাওয়াটাই ভালো। ইউ ডু এক্সপেরিমেন্ট। লোকজন আমরা কি বলি যখন আকাশে সূর্য থাকে, ওয়ান্স ইট ইজ আ শাইনি ডে, দ্যাট ইজ দ্য রাইট ডে টু রিপেয়ার ইউর রুফ। বাট যখন বৃষ্টি হচ্ছে তখন আসলে রুফ রিপেয়ার করতে যাওয়াটা বোকামি। তখন আসলে বৃষ্টির পানি কিভাবে আ থামানো যায় ওই আ আ ড্যামেজ মিটিগেশন অ্যাকশনটা ইম্পোর্টেন্ট। And of course, again, you have to avoid your distraction, and you need to slow down yourself once you have a resource limitation. Don't rush. Multitask is expected. কর্পোরেট এমপ্লয়ি হিসেবে আমরা যারা আছি আমাদের কাছে সবাই এটা এক্সপেক্ট করে। যদিও কথায় আছে যে আপনি যদি কোয়ালিটি কাজ করতে চান তাহলে মাল্টিটাস্কিং স্টক করতে হবে। আপনাকে মনোটাস্কিং এ আসতে হবে। বাট রিয়ালিটি হচ্ছে যে এখন তো মাল্টিটাস্কিং এর কথা বললেই আমার ওই যে দুর্গার কথা মনে পড়ে যে আপনাকে ১০ হাতে ১০ টা কাজ একসাথে করতে হবে। বাট এটা করা সম্ভব। এগেইন আমি যেটা বলছি যে আপনি প্রায়োরিটি সেট করতে পারলে এবং মোস্ট ইম্পোর্টেন্ট কাজটা যদি ফোকাস সেট করতে পারেন তাহলে আ আপনার মাল্টিটাস্কিংটা ইজিয়ার হবে। আপনাকে একটা চেকলিস্ট বানাতে হবে কি কাজ করা দরকার এবং সেই চেকলিস্টটা চোখের সামনে রাখতে হবে। এবং আপনাকে টাইম ম্যানেজমেন্টটা প্র্যাকটিস করতে হবে। টাইম ম্যানেজমেন্টে আমরা আসলে খুব পুয়ার। আমরা কমপ্লেইন করি যে কাজ হচ্ছে না, সময় পাচ্ছি না কাজ করার জন্য। আসলে প্রবলেম হচ্ছে যে সময় আছে বাট আমরা ম্যানেজ করতে জানি না বলে এটা সমস্যা হয়।
অ্যান্ড আপনি যখন ৪ টা আলাদা, আলাদা কাজ থাকে, একসাথে ৪ টা যদি করতে না পারেন তাহলে আজকে একটা করেন, কালকে 2nd টা করেন, পরশু 3rd টা করেন এবং তরশু 4th টা করেন। thereby আপনি অল্টারনেটিভ ডে তে কাজগুলা করলে ৪ টা কাজে কিন্তু সিমাল্টেনিয়াসলি একটু, একটু করে আগায়। সরি। অ্যান্ড ফাইনালি যখন মাল্টিটাস্কিং থাকবে তখন আপনাকে কাজ ডেলিগেট করতে হবে। যেমন সিম্পল আজকে আ আজকে আমাদের সন্ধ্যায় আ আ আমরা আমাদের ছাদে একটা ছোট্ট পার্টি প্ল্যান করেছি। সামান্য কিছু আ বারবিকিউ করে আমরা নিজেরা, নিজেরা একটু করব বছর শেষ দিন। তো ওই টাইমে আমি হঠাৎ করে দেখলাম যে আ আজকের এই সেশনটা নেয়া দরকার হবে। সো হোয়াট আই ডিড আমি সকাল থেকে আ শপিং যেগুলো করা দরকার সেগুলো করে দিয়ে ১ ঘন্টার জন্য আমি আমার ওয়াইফকে বলেছি যে আমি এখানে একটা সেশনে থাকবো। অ্যান্ড দেন নাও শি ইস রানিং দ্য শো এবং আফটার দিস শো আই এম গোইং টু জয়েন হার। সো এই ডেলিগেশনটা ইম্পোর্টেন্ট। আপনার টিমের ভেতরে যে আ সবকটা কাজ আপনি যেহেতু একসাথে করতে পারবেন না। সো ইউ নিড সামওয়ান টু ক্যারি অন দ্য টাস্ক। মানে ওভারঅল মিশনটা চলতে থাকবে। Meanwhile you take pause and do some other job. আ কেওয়াস। ওকে? আ এটা খুব আ মানে প্রত্যেকটা সিচুয়েশনই কেওয়াটিক। বাট বাস্তবতা হচ্ছে সঞ্জু যেটা বলছে যে প্রত্যেকটা কেওয়াটিক সিচুয়েশন এ অপরচুনিটিও থাকে। তো যখনই আপনি দেখবেন যে আপনার অফিসে অথবা আপনার কাজের ক্ষেত্রে ইফ ইউ ফিল যে না এখানে একটা chaotic সিচুয়েশন, হ্যাঁ? কে কাকে রিপোর্ট করতেছে, আসলে কি চাচ্ছে কোম্পানি আমি কিছু বুঝতে পারতেছি না। কে থাকবে, কে চলে যাবে? এরকম একটা সিচুয়েশন এর ক্ষেত্রে আপনাকে ঠান্ডা মাথায় ফার্স্ট এ যেটা করতে হবে যে রুট কজ টা কি? মানে এখানে যে এত chaotic একটা সিচুয়েশন হচ্ছে এটার কারণটা আসলে কি? এটা হয়তো ১ম আপনি বুঝবেন না বাট ইউ নিড টু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড আপনাকে সময় নিতে হবে এবং একটা কমন ইন্টারেস্ট খুঁজে বের করতে হবে। কি হতে যাচ্ছে এটা সম্পর্কে একটা রেজাল্ট আপনি ভিজুয়ালাইজ করার চেষ্টা করতে হবে। এই জাতীয় সিচুয়েশন এ কথা কম বলতে হবে, বেশি শুনতে হবে এবং নিউট্রাল থাকার চেষ্টা করতে হবে। ডোন্ট টেক এনি সাইড, বি নিউট্রাল অ্যান্ড বি পজিটিভ। ধৈর্য ধরেন। আ এই জাতীয় chaotic সিচুয়েশন এ কোন কিছু ঘটলে এটা পার্সোনালি নেয়া যাবে না। কেউ যদি আপনাকে কোন কিছু বলে আ আ আপনি হয়তো ফিল করছেন যে একটা আদর্শ সিচুয়েশন এই কথাটা আমাকে আ তো বলার কথা না। বাট যদি chaotic সিচুয়েশন এ কেউ কিছু বলে, ওই মুহূর্তে মাথা ঠান্ডা রাখাটা জরুরি। কারণ যখনই আপনি লিডার হিসেবে আ এক্সেল করতে চাইবেন, তখন আপনাকে আপনার ট্রাইব খুঁজে বের করতে হবে। ট্রাইব মানে হচ্ছে যে আপনার সাথে সমমনা যারা আছে, তাদের সাথে একত্রে কাজ করা। এটা এই জাতীয় একটা ট্রাইব এর ক্ষেত্রে যেটা হয় যে, আপনি একজন আরেকজনের কথা শোনে এবং কমিউনিকেশনটা অনেক বেশি স্মুথ থাকে। যখনই আপনি একটা ট্রাইব ক্রিয়েট করতে চাইবেন, তখন আপনাকে ইউ নিড টু বি লাইকেবল। লোকজন যেন আপনাকে পছন্দ করে। আপনাকে ওভাবে নিজেকে পেশ করতে হবে। আপনাকে ওভাবে মানে প্রেজেন্ট করতে হবে নিজেকে। পাশাপাশি আপনার নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ইস ভেরি ইম্পোর্টেন্ট এবং যাদের সাথে নেটওয়ার্কিং হলো, আজকে আপনি LinkedIn এ একজনের সাথে কানেকশন এস্টাবলিশ করেছেন। দ্যাট ইস নট দ্য এন্ড। ইউ নিড টু ক্রিয়েট বন্ডিং। আম আপনার ৫,০০০ কানেকশন আছে। বাট আপনি আসলে এদের ভিতরে ৫০ জনের সাথেও রেগুলারলি ইন্টারেক্ট করেন না। এই কানেকশনটা আসলে কোন কাজে লাগবে না। সো কানেকশন কিভাবে মেইনটেইন করতে হয় এটা নিয়েও মানে সেপারেটলি স্টাডি করা দরকার। আ এছাড়াও যেটা হচ্ছে যে আপনার পার্সোনাল স্ট্যান্ডার্ড সেট করতে হবে এবং টিম যেন ফিল করে যে আপনি একজন কন্ট্রিবিউটিং মেম্বার। আপনি এখানে ইউ আর নট আ ও জাস্ট এ আইডল গাই সিটিং হিয়ার। সো এই যে এই কন্ট্রিবিউটিং টিম মেম্বারের জন্য আপনার নিজের স্ট্যান্ডার্ডটা ঠিক রাখতে হবে। প্রচুর পরিশ্রম করতে হবে। পাশাপাশি আপনাকে যখনই কেউ একটা ভালো কাজ করবে, তাকে অ্যাপ্রিশিয়েট করতে হবে। আপনারাও নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সাপোজ আপনার কোম্পানি XYZ, ওই কোম্পানির একটা পেজ আছে LinkedIn। ওই পেজে আপনি দেখবেন যে একটা পোস্ট যাচ্ছে, হয়তো একটা নিউ ইয়ার উইশ যাচ্ছে। আপনি কোম্পানির এমপ্লয়ি, আপনি ওটাতে লাইক দিচ্ছেন না, আপনি ওটা ইন্টারেক্ট করছেন না। আপনার কোম্পানির একজন একটা অ্যাচিভমেন্ট শেয়ার করলো আপনার সাথে। আপনি ইউ আর জাস্ট নাম, ইউ আর নট গোইং টু সে এনিথিং। সো এম এইভাবে মানে ইউ ক্যানট ক্রিয়েট দ্য ট্রাইব। আপনি তখন আলাদা হয়ে যাবেন। লোকজন আপনার সাথে মিশতে পছন্দ করবে না। লোকজন অ্যাপ্রিশিয়েটেড ফিল করবে না। আমি একটা ভালো কাজ করলাম। আপনি যদি এসে বলেন, "ওয়াও! থ্যাংক ইউ। কংগ্রাচুলেশন। ইউ আর ডুইং ওয়েল।" আপনার হয়তো কিছুই খরচ হলো না। বাট আমার ভালো লাগলো। সো দেয়ারবাই নেক্সট টাইম ইউ ডু সামথিং গুড, আই এম আলসো গোইং টু গো অ্যান্ড চিয়ার ফর ইউ। সো যখন একটা টিম সাকসেসফুল করে তখন আপনি দেখবেন যে সবাই মিলে এই সাকসেসটা উদযাপন করলে তখন ওই টিমটার একটা বন্ডিং টের পাওয়া যায়। আর কেউ যদি দূরে গিয়ে বসে থাকে ওখান থেকে তা বুঝবেন যে ও আসলে টিমের সাথে সেট হতে পারছে না। ডোন্ট ইউ ডোন্ট বি দ্যাট গাই। সো
whenever you get a chance to celebrate a team success, be the first guy to go there and celebrate. Now, we often say about change. So there is a matrix, organizational change. So এই ম্যাট্রিক্সটা আমি এক্সপ্লেইন করব না, জাস্ট দেখাচ্ছি টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইফেক্টিভ একটা চেঞ্জ আনার জন্য ভিশন, স্কিল, ইনসেন্টিভ, রিসোর্স এবং অ্যাকশন প্ল্যান, এই টোটাল 5টা জিনিস যখন এক সুতায় গাঁথা হয় তখন আসলে চেঞ্জটা পসিবল। বাট এখানে আপনি দেখেন, যদি ভিশন না থাকে তাহলে কনফিউশন আসবে, স্কিল না থাকলে অ্যাংজাইটি আসবে, যদি ইনসেন্টিভ না থাকে তাহলে রেজিস্ট্যান্স আসবে, and then if you do not have appropriate resource for change, frustration আসবে। মানে লোকজন বলবে, সবাই তো বলছি যে মালিক অথবা চেয়ারম্যান অথবা সিইও বলছে এইটা হবে এইটা হবে, বাট দেখা গেল যে রিসোর্সই নাই। সো আলটিমেটলি এমপ্লয়িরা সবাই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তো এই জাতীয় ক্ষেত্রে চেঞ্জ ম্যানেজমেন্টের ক্ষেত্রে সূত্রটা খুব সিম্পল, সেটা হচ্ছে যে ট্রাই টু বিকাম এ কুইক লার্নার, শো ইউর উইলিংনেস টু দ্য চেঞ্জ, গ্রো ইউর কনফিডেন্স এন্ড ট্রাই টু টেক রেসপন্সিবিলিটিস। আপনি এখানে রিজিড হওয়ার চেষ্টা করলে চেঞ্জ উইল ইভেন্চুয়ালি কাম, বাট ইফ ইউ আর অ্যাজ এ লিডার রিজিড, then only thing is going to happen is that the change will come and maybe you are going to change the company. So this is a suggestion. Maybe someone may say that why should I have a thick skin? Because you have to grow thick skin in order to keep your heart tender. Don't let them poison you. So আপনি যদি খুব বেশি স্পর্শকাতর হন, তাহলে সমস্যাটা যেটা হচ্ছে যে আপনি কন্টিনিউয়াস লোকজনের সাথে কনফ্লিক্ট ক্রিয়েট করবেন। সো এখান থেকে বাঁচার একটা সিস্টেম আমি এখানে আর্টিকুলেট করার চেষ্টা করেছি। একটা হচ্ছে যে ডোন্ট টেক এনিথিং অফিসিয়াল, এনিথিং পার্সোনালি নিবেন না। যখন এরকম কিছু ঘটবে তখন ট্রাই টু ডাইভার্ট ইউর মাইন্ড, অ্যান্ড সবসময় বেশি শোনার চেষ্টা করবেন, কম বলার চেষ্টা করবেন, প্রচুর হাসার চেষ্টা করবেন এবং আপনার সহ্য ক্ষমতা শো করার চেষ্টা করবেন, অ্যান্ড ট্রাই টু লার্ন কিভাবে অ্যাবজর্ভ করতে হয়। কেউ একজন আপনার ব্যাপারে কিছু একটা বললো, কেউ একজন আপনাকে, আপনি একটা কাজ করে আসছেন, সে হয়তো বললো যে না না এটা তো আপনি কি করলেন, এটা কিছুই হয় না, এটা সাথে সাথে রিয়াক্ট না করে ট্রাই টু সে সরি এবং সে দ্যাট থ্যাংক ইউ, আপনি আমাকে ফিডব্যাকটা দিয়েছেন, আমি নেক্সট টাইম ভালো করে করার চেষ্টা করবো। This thick skin is going to help you because in corporate sector or in any sector, it's all about a game of patience. আপনি যত পেশেন্স থাকবেন, যত আপনি রিয়েক্ট কম করবেন, তত আপনার ফ্রেন্ডস বেশি ক্রিয়েট হবে, and at the long run you are going to create a difference as a team leader. There is a office politics issue যেটা নিয়ে আমি খুব স্লাইটলি টাচ আপন করছি। অফিস পলিটিক্স থাকবেই, এটা ইউ ক্যানট অ্যাভয়েড ইট, বাট যেটা করতে পারেন, ইউ ক্যান কিপ ইউর সেলফ সেফ, লাইক ট্রাই টু লিসেন এন্ড অবজার্ভ হোয়াট ইজ হ্যাপেনিং। অফিসে কিছু সুপার পাওয়ার থাকে, লাইক স্ট্রং বসেস অর স্ট্রং সিএক্সওস, এদেরকে কখনো চ্যালেঞ্জ করবেন না, তাহলে আপনি আননেসেসারি একটা বড়সড় ট্রাবলের দিকে আগাবেন। নেভার গসিপ ইন দ্য অফিস, নেভার গসিপ ইন দ্য অফিস, ট্রাই টু হেল্প আদার্স and try to take opportunities যখন এটা অপরচুনিটি আসবে। কিভাবে আসে? হঠাৎ করে একজন সিএক্সও অথবা এইচওডি আপনাকে বললো, ভাই আপনি কি কাজটা একটু হেল্প করতে পারবেন? যদি দেখেন যে এটাতে কোনো রিস্ক নাই, ইউ হ্যাভ টাইম এনাফ টু হেল্প ইট and do it, try to do that, and thereby you are going to create more friends. And যখনই কারোর সাথে কনফ্লিক্ট হবে, try to handle the conflict very diplomatically. আমরা অনেক সময় অনেক কথা বলে ফেলি, অনেক স্ট্রং ইমেল দিয়ে ফেলি, তো এগুলো কিন্তু এভিডেন্স হিসেবে রয়ে যায়। সো ইটস ডিফিকাল্ট, বাট আপনি যদি বিগার পিকচারটা কল্পনা করার চেষ্টা করেন যে আপনার বস আপনাকে একটা কথা বলছে আর আপনি এগেইনস্টে একটা দুম করে স্ট্রং একটা ইমেল দিয়ে দিলেন যে না এটা আমার মনে হয় যে এটা হিউম্যান রাইটস বিরোধী। সো এই জিনিসগুলো কিন্তু মানে এভিডেন্স হিসেবে রয়ে যায় এবং এটা আপনার এগেইনস্টেই পরবর্তীতে মিসইউজ হতে পারে। অ্যান্ড সেলফ প্রমোশনের ব্যাপারটা সামটাইম লিমিটেড স্কেলে করতে হয়, কারণ অফিসের সবাই তো আর জানে না আপনি কি কিসে ক্যাপাবল। লাইক আপনি একটা ফটোগ্রাফিতে সার্টিফিকেশন অথবা একটা কোর্স করেছেন অথবা একটা অ্যাওয়ার্ড পেয়েছেন, দেয়ার ইজ নো হার্ম কোম্পানির
যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে অথবা ইয়াতে ওখানে আস্তে করে জিনিসটা শেয়ার করা। So thereby leadership also knows that okay, he is actually working on himself, and slowly and gradually he is developing himself. So we are almost at the end of the presentation. I took some, I should say, I took some velocity because first 15 মিনিট একটু নষ্ট হয়ে গিয়েছে আমাদের। তো এখানে কার্টুন দেয়া আছে যেখানে একজন সোলজার তার কমান্ডারকে বলছে, হাউ অ্যাবাউট ইফ আই জাস্ট ফলো ইউ অন টুইটার ইনস্টিড, বিকজ মিলিটারিতে এই কথাটা প্রায়ই বলে, ফলো মি ফলো মি। সো দিস ওয়াজ এ কার্টুন from that point of view. So this is perhaps the last slide I'm going to share, because so far you people are not becoming CEOs. You will have a boss always. So boss শব্দটার ইদানিং একটা বাজে মানে as if boss শব্দটা বাজে, এইভাবে আমরা ইয়ে করি, আমরা বলি লিডার নাকি বস, বস মানে আই, লিডার মানে উই। তো আসলে বস শব্দটা খারাপ না। ওকে, গুড বস অর ব্যাড বস, দ্যাট ইজ থিং। হাউএভার ইট ইজ কিছু জিনিস নিয়ে কমপ্লেইন করার আসলে বোকামি। যেমন আমাদের বাবা মা, we cannot change it. আমাদের সন্তান, we cannot change it. Like that, our boss, we don't see it. So boss will be there. So we need to learn the technique of keeping a good relation with the boss. So কয়েকটা লাইন এখানে দিয়েছি, এই লাইনগুলো আমার লিঙ্কডইন প্রোফাইলেও আছে। তারপর একটু বলি, boss is the old man of the team, so never be smarter than your boss. এটা আমার একটা বই আছে জাগো, ওখানে আমি রবার্ট গ্রিনের 48 laws of power একটা বইয়ের সামারি শেয়ার করেছি। ওই 48টা লর ভিতরে প্রথম ল হচ্ছে এটা, যে নেভার বি স্মার্টার দেন ইউর বস। ইউ ক্যান রিড দ্যাট এন্ড ফলো ইট। আর্ন হিজ কনফিডেন্স, নেভার ফিডল উইথ হিজ পার্সোনাল স্টাফ। এখন বসের কনফিডেন্স আর্ন করার একটাই ওয়ে, সেটা হচ্ছে ইউ নিড টু বি ডিসিপ্লিন, ইউ নিড টু বি পাংচুয়াল, you need to mean what you say, and you need to show him that you really give priority what he is telling. And বসের যে পার্সোনাল স্টাফ থাকে এটা নিয়ে ফিডল না করাই বেটার। এটা হিউম্যান সাইকোলজি, যে ইউ ক্যানট সে ইউর বস, বস আপনি তো আমাকে বলতেছেন সকালবেলা 9টার ভিতরে অফিসে ইন হইতে, আপনি তো প্রতিদিন 9:30টায় আসেন। So this is his personal trait, and there will be HR to handle this thing. You should not actually refer these sorts of thing so that he become uncomfortable with you. A boss will take a lot of decision. It's better don't question the decision of your boss in public. Okay, এখন বসের একটা ডিসিশন যদি মনে হয় যে না এটা ভুল হচ্ছে, তাহলে ওয়ে কি? ওয়ে হচ্ছে you politely go to your boss when he is alone and tell him that, boss, if you allow, I want to say something about the decision you have taken. Then উনি যদি বলে ওকে বলেন, then in person you can say, but not in public. Also বসের কাছে যখন আপনি একটা প্রপোজাল নিয়ে যাবেন অথবা একটা ব্রিফিং নিয়ে যাচ্ছেন, তার আগে you must ensure that you have studied the required details well, explored the options available, and যদি এটা কোনো জায়গার ভিজিটের ব্যাপারে থাকে তাহলে অবশ্যই জায়গাটা আপনি ফিজিক্যালি ভিজিট করে তারপর বসের কাছে যাবেন। আদারওয়াইজ যেটা হয় যে একবার অথবা দুইবার যদি এরকম প্রমাণিত হয় যে আপনি বসকে একটা ফিডব্যাক দিয়েছেন, বাট ফিডব্যাকটাতে গ্যাপ ছিল অথবা ভুল ছিল, and once you are asked for that, তখন আপনি যখন বলবেন সরি বস আমি তো আসলে ওইটা দেখি নাই, আমি এটা দেখে বলছি, then it's not going to help you. আপনার credibility কমে যাচ্ছে। Be tactful while giving your opinion to your boss, and for God's sake don't try to bluff your boss in any way, because boss এর 10 জনের একটা টিমের বস যদি হয় তাহলে ওর 10টা লোক আছে তাকে জানানোর জন্য যে আসলে কি ঘটেছে। So don't try that. And never share a personal expression of your boss which was not meant to be shared. Like আপনার বস হঠাৎ করে পার্সোনালি আপনার সামনে বললো যে অমুক এটা কি করলো, মানে ওর কাছ থেকে তো এটা আশা করি নাই, ও তো একটা গবেটের মতো কাজ করলো, এবং আপনি সাথে সাথে ওনার কাছে গেলেন, গিয়ে বললেন বস তো আপনাকে গবেট বলছে, এটা তো আপনার বস চায় নাই আপনি এই কাজটা করেন। ডোন্ট ডু দ্যাট। And sometimes it happens that বসের সাথে রিলেশনটা ভালো থাকে না। So
যদি আপনার বসের সাথে রিলেশনটা কমফোর্টেবল না থাকে, স্মার্ট ওয়ে হচ্ছে যে খুঁজে বের করার চেষ্টা করেন কিসের কারণে বস আপনার সাথে কমফোর্টেবল হতে পারতেছে না। আমি এরকম সিনারিও দেখেছি যে একটা সেলস এর একটা ছেলের কাছ থেকে এক্সেল নলেজ ওয়াজ এক্সপেক্টেড বাই দ্য বস, বাট ওই ছেলেটা এক্সেলে কাজ পারে না। তো হি ওয়াজ অ্যাকচুয়ালি ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড, আচ্ছা বস আমার কাজগুলো কেন অন্যদেরকে দিয়ে দিচ্ছে। তো আসলে ব্যাপারটা ছিল যে ও এক্সেলটা শিখুক। বস বেশ কয়েকবার তাকে বলছে যে আপনি একটু এক্সেলটা শেখেন। কারণ আপনি যখন প্রেজেন্টেশন দেন, আমি যখন বলি যে এই রোটা এটা করেন, ওটা করেন, আপনি এটা করতে পারছেন না। সো হি ডিড নট ডু দ্যাট। তো এরকম ভাবে আপনাকে খুঁজে বের করতে হবে অ্যাকচুয়ালি কোন প্রবলেমটার জন্য বস আ আ আ মানে আমার সাথে কমফোর্টেবল হতে পারছে না। যদি আপনি ওই প্রবলেমটা খুঁজে পান, নিজে পেলে ভালো। আপনি যদি আপনার কলিগদের হেল্প নিয়ে ওটা বের করতে পারেন, ফ্যান্টাস্টিক, ওয়ার্ক অন দ্যাট অ্যান্ড সলভ। যদি না পান, তাহলে আপনাকে একটু সাহস করে বসের সাথে একসময় বসতে হবে। বলতে হবে, "বস, মনে হচ্ছে কোনো একটা কারণে আই এম নট হ্যাভিং এ ভেরি কমফোর্টেবল কমিউনিকেশন উইথ ইউ। আমার কোন জায়গাটা ইমপ্রুভ করা দরকার বলে আপনি মনে করেন? আমাকে যদি একটু কাইন্ডলি বলেন। Then I hope it works. Still, if it doesn't work, then perhaps you need to take the decision to find a better alternative, because you cannot change your boss, but you can perhaps change your job or your company, because for your grooming and for your future, your boss is important. So that will be all from my side. Now, if we have any question, sorry, if I have, I was very fast. Okay, there are some questions, some example of work smartly. Okay, please give some example of work smartly. It was a question by Omar Shorif. Okay, doing work smartly, like mm, I'm not sure what job you do, but for me, like mm, we are planning to open a export wing in our business vertical. So what you can do, I can list down the exportable items of Bangladesh, and then top 10 exportable item, and then I can work on the top 10 exporters of Bangladesh, and then try to find exporting countries in the world. Um, this is a hard work. Rather, if I want to do it smartly, I browse my LinkedIn and find some export gurus in Bangladesh, connect with them, sit with him, talk personally, get some new ideas, and maybe I'm going to assign a new export manager for our team, because in our team there is no one expert in exporting. So that manager will come and develop the team, and maybe we are going to reach our target in a less time, but in a more profitable manner. So that can be one way of doing things smartly. I can see one question from Rizwana Jabi. How can we define our leadership ability as a student when being asked at an interview? Okay, I said leadership is all about solving problem and taking decision and influencing your team. If you can identify a problem, um, so problem identification is can be different. Like বঙ্গবন্ধুর জন্য কি ছিল? বাংলাদেশের স্বাধীনতা স্বাধীন হওয়াটা একটা প্রবলেম ছিল। সো উনি বুঝছেন যে আমরা যদি স্বাধীন না হই, তাহলে we will not have that flexibility as a nation. সো উনি এই প্রবলেমটা আইডেন্টিফাই করলেন, এবং পুরা দেশে একটা গণজাগরণের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে, মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটা স্বাধীন করলেন। সো দিস ইজ a level of problem solving. Again, আপনার আমার জন্য কি প্রবলেম? আপনার আমার জন্য প্রবলেম হচ্ছে আমাদের একটা সেলস টার্গেট দেয়া হয়েছে। সো এই সেলস টার্গেট ইজ এ প্রবলেম। সো এই টার্গেটটা কিভাবে আমি ফুলফিল করব? সো ফার্স্ট এ আমাকে দেখতে হবে সেলস টার্গেটটাকে অ্যাটেইন করার জন্য আমার কি ধরনের টিম লাগবে, কি ধরনের এক্টিভিটিস লাগবে। সো এগুলোকে গুছিয়ে করতে পারাটা, দ্যাট ইজ leadership. So your head of sales is doing this thing. So as a student, if someone asks you how you are doing leadership, you can explain that, okay, I find some problem, like আমাদের যদি হয় এরকম আর কি, যে আমাদের স্কুলে আমি দেখেছি যে স্কুলের দেয়ালগুলো অপরিষ্কার থাকে। সো আমি তখন একটা প্ল্যান করলাম যে আমাদের প্রিন্সিপালের কাছে একটা অ্যাপ্লিকেশন করব, করে আমি
একটা ছোট্ট টিম করব, প্রত্যেক ক্লাস থেকে একজন দুজন করে আসবে, তারা সহ বৃহস্পতিবারে আমরা আমাদের স্কুলের ওয়ালে যে লেখা আছে অথবা পোস্টার গুলো আছে এগুলো রিমুভ করব। So if you have done something like that, you can always say during your interview. Okay, I can't see the presentation. Oh, sorry, it's already late. Happy New Year to all. Happy New Year to. Okay, now I can see Kazi Omar Shorif. Okay, now I'll request the host to conduct if someone is having some question. Surely, sir. So Ghazi Salam asked, what do you do when you are feeling uncertain or undirected? Okay, thank you, Salam. So whenever I have this problem, যে আমি আসলে ডিসিশন পাচ্ছি না যে কি করব অথবা আমি unclear, I try to reach my next boss or leader immediately. I try to share this problem. I try to get guidance that what should be done. Sometimes it happens that বসের সাথে কথা বলা যাচ্ছে না, তখন আমার কিছু প্রফেশনাল মেন্টর আছে, তাদের সাথে আমি ডিসকাস করি যে লাইক আমি কর্পোরেট সেক্টরে প্রথমে আমি হসপিটালিটি সেক্টরে গেলাম, তারপর আমি গেলাম এনজিও আইএনজিও সেক্টর যেটা ওটাতে গেলাম, and now I am in the business sector. So I am trying to find the best use of me. So এই জাতীয় ক্ষেত্রে যেটা হয় যে উইথ দ্য হেল্প অফ মাই মেন্টর স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি আই এম শিফটিং, কারণ আর্মি থেকে বেরোয় আসার পর যেটা হয়েছে যে most of the time I am facing an expectation from people that okay, he is from army background, so he should be a security manager perhaps. No, so I didn't agree with the idea, because in the military we get multi-dimensional training, and which is actually once you become a major, you are actually a chief executive officer of an unit. So it's actually myopic to think that a major after retirement coming back and becoming a security manager, there is no harm, but you have better quality and qualifications to prove. So with the help of my mentor, slowly and gradually I am becoming productive, more productive. So that is how we solve. I solve my uncertainty. I hope you can also be benefited out of it. Okay, thank you. I hope Ghazi Salam was being able to got his answer. Sir, there is no more question I can find in the chat box, and everyone is thanking you for this great session and wishing you a happy new year. Sir, I would like to also thank you. I have a question. Please ask, sir. Okay, Omar Shorif. Sir, assalamualaikum, sir. Hello, sir. Walaikum assalam. Thank you very much, More. স্যার আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমি যতদূর জানি সেটা হচ্ছে যারা এক্সট্রোভার্ট পার্সন হয় তারা হচ্ছে আপনার মোটামুটি জিনিসটা হচ্ছে জন্মসূত্রে তাদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি বিল্ট ইন হয়, মানে থাকে। কিন্তু যারা ইন্ট্রোভার্ট টাইপসের পার্সন হয় তাদের মধ্যে কিন্তু লিডারশিপ কোয়ালিটিটা ওভাবে ফুটে ওঠে না, যেভাবে হচ্ছে একটা এক্সট্রোভার্টের ক্ষেত্রে জিনিসটা ওভাবে ফুটে ওঠে। তাহলে একজন ইন্ট্রোভার্ট পার্সন যদি আপনার লিডারশিপ কোয়ালিটিটা বা ও অর্জন করতে যাবে, কর্পোরেট লাইফে বলেন, স্টুডেন্ট লাইফে বলেন, সে যদি নিজেকে চেঞ্জ করতে চায়, তাহলে স্যার সেই ক্ষেত্রে আপনার পরামর্শটা কি হবে স্যার? Thank you very much. Extrovert and introvert is actually this is expressive quality. আমাদের ভিতর কেউ কেউ আছে অফিসে আসলে বস কেমন আছেন, আজকে এখানে গেছিলাম ওখানে গেছিলাম, এই টাইপের লোকগুলোকে আমরা নর্মালি বলি এক্সট্রোভার্ট। ইন্ট্রোভার্টরা একটু চুপচাপ থাকে, যেমন আজকের সেশনে দেখা গেল যে অনেকেই শুনছে, তার ভিতরে হয়তো কোশ্চেন আছে বাট এক্সপ্রেস করছে না, সো দে আর ইন্ট্রোভার্টস অর সামথিং। লিডারশিপ পয়েন্ট অফ ভিউ থেকে এটা আসলে কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করে না, বিকজ এক্সট্রোভার্ট অথবা ইন্ট্রোভার্টদের ইনার্ট কোয়ালিটি অথবা তাদের ক্যাপাসিটি ক্যান বি ইকুয়াল। যেমন জার্মানির প্রাইম মিনিস্টার এর আগে যিনি ছিলেন, চ্যান্সেলর যিনি ছিলেন, খুব অ্যাঞ্জেলা মার্কেল, খুব বেশি কথা বলতেন না, এবং উনি মিডিয়ার সামনে আসতেন না। উনাকে একবার সাংবাদিক জিজ্ঞেস করছিলেন যে এই ড্রেসটা পরে তো 5 বছর আগেও আপনাকে দেখেছি ইন্টারভিউ দিতে। তো সে বলছে যে আমি তো আসলে প্রধানমন্ত্রী হয়েছি দেশের জন্য কাজ করার জন্য, আমি তো এখানে আসলে ফ্যাশন শো করতে আসিনি। তো দেয়ার আন্ডারস্ট্যান্ডিং ইজ ডিফারেন্ট। ইন্ট্রোভার্ট যারা আছে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা একটু ইনার টাইপের হয়, এবং
তারা খুব বেশি মানে সবার সাথে ওভাবে এনজয় করে না, বাট তারা কিন্তু এনজয় করে। ইউ নিড টু নো দ্যাট। এই জন্য দেয়ার ইজ এ টেস্ট, যেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট। তো এই পার্সোনালিটি টেস্টটা করলে পরে একটা টিমের 10 জন যখন এই টেস্টটা করে, তখন একজন আরেকজনেরটা জানে। সো এইটা জানলে পরে কিন্তু লিডারশিপের প্রবলেম হয় না। ইফ ইউ নো দ্যাট ইউর বস ইজ ইন্ট্রোভার্ট, এন্ড ইন্ট্রোভার্টটা নরমালি যেটা হয় যে তার কাছে গিয়ে আইডিয়া বললে তারা খুব একটা লাইক করে না, তারা স্পেসিফিক জিনিস লাইক করে। লাইক গিয়ে যদি বলে যে বস, অফিসে তো আহ, পানির সমস্যা, ঠান্ডা পানি পাওয়া যাচ্ছে না, এইটা ইন্ট্রোভার্ট টাইপের বসরা লাইক করে না। ওরা লাইক করে কি, বস আমাদের অফিসে যেহেতু ঠান্ডা পানির একটা সমস্যা হচ্ছে, আমার মনে হয় বস নেক্সট সেশনে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের যদি সিএসআর ফান্ড থেকে আমরা একটা ওয়াটার কুলার বসাতে পারি, অথবা বস আমরা নিচে একটা ফ্রিজার থেকে ঠান্ডা পানি কালেকশন একটা ব্যবস্থা করতে পারি। সো হি লাইকস অপশনস, 2-3টা অপশন থেকে তারপরে সে একটা সিলেক্ট করবে। So I think if you ask from the leadership point of view, an extrovert and introvert both can excel. Both can excel. Joe Biden is sort of introvert, but you see Trump, and not a president, but still sometimes someone mone hoy je still বোধহয় Trump American president. He is so much in the media. So I hope, Shorif, I could answer your question. Yes, sir. I got my answer. Thank you. So we have one more question from Mohammad Aslam. He asked, if I feel fear to take decision about my career, what should I do? How can I overcome my fear? Okay, so let's that be the last question of today's session. So Salam was asking যে ও যদি ভয় পায় ওর ক্যারিয়ারের ব্যাপারে ডিসিশন নিতে, তাহলে আসলে কিভাবে এটা ইয়ে করবে। আমি যেটা বলবো সালাম, আসলে ভয় পাওয়ার কিছু নাই। লাইক আজকে যারা এইচআর, হেড অফ এইচআর, এইচআর বলতে তো কোনো সাবজেক্ট আসলে এসএসসি লেভেলে, এইচএসসি লেভেলে নাই। তো তারা হয়তো সায়েন্স বা আর্টস কোনো একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসছিল। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের ক্ষেত্রে যেটা প্রবলেম হয়ে যায় সেটা হলো যে একটা ইয়াং বয়সে একটা কম্পিটিশন কাজ করে, একটা ফ্যামিলি প্রেশার কাজ করে। তো অনেকে ইভেন গার্লফ্রেন্ড জিজ্ঞেস করে যে চাকরি হচ্ছে না কেন, চাকরি না হলে বিয়ে হবে না। সো দোজ আর থিংস গোয়িং টু ক্রিয়েট এ প্রেশার, এন্ড উই আর গোয়িং টু অ্যাকসেপ্ট হোয়াট এভার উই গেট। বাট এট দ্য লং রান একটা সময় হয়, এখন হয়তো জবটা একটা রিকোয়ারমেন্ট, একটা সময় জব হয়ে যাবে, স্যালারি আসবে, তখন রিকোয়ারমেন্টটা চেঞ্জ হয়ে যায়। তখন মনে হয় যে এবার ফ্যামিলি, তারপর ফ্যামিলিটা যখন সেট হয়ে যায়, তারপরে রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়। চেঞ্জ হওয়ার পর মনে হয় না, নাও লেট মি ডু সামথিং যেটার জন্য পৃথিবী আমাকে মনে রাখবে। সো at the end of the day, অ্যাকচুয়ালি যখন একটা সার্টেন লেভেল অফ সলভেন্সি আসে, মানুষ তখন জিজ্ঞেস করে যে আসলে আমি কি চাই। যেমন আমি অলমোস্ট 20 ইয়ার্স আর্মিতে থাকার পর আমার কাছে মনে হয়েছে না, আই এম নট এনজয়িং সোলজারিং এনিমোর। I want to go outside. I want to mix with people. I want to share my ideas and experience with a lot of people, and I want to live happy. So এই জিনিসটা কন্টিনিউয়াস চেঞ্জ হবে। রাইট টুডে আজকে তোমার ক্যারিয়ার সিলেকশনে কি প্রবলেম হচ্ছে, এটা নিয়ে আমার মনে হয় কোনো একজন মেন্টরের সাথে বসে কথা বলাটা খুব জরুরি। সামটাইমস যেটা হয় কি যে আমার মনে হয় আমি হয়তো এটাতে ভালো, বাট আরেকজন ভাবতেছে আমি ওইটাতে ভালো, বাট বাস্তবে আমি হয়তো আরেকটাতে ভালো। সো ইউ নিড এ থার্ড পার্সন টু অ্যাকচুয়ালি গাইড ইউ। যেমন আমার ক্ষেত্রে যেটা হয় যে অনেকেই ভাবে আমি সিকিউরিটিতে বাংলাদেশের টপ 5 অ্যানালিস্টের ভিতরে একজন। আমি হয়তো ভাবি যে না, আই এম গুড এট মেবি রাইটিং অর গিভিং পাবলিক স্পিচ, বাট আমার অ্যাসেসমেন্ট যখন করা হয় তখন হয়তো রেজাল্ট বের হয়ে আসে, নো আই এম রিয়েলি গুড এট ম্যানেজমেন্ট এন্ড লিডারশিপ। সো দেয়ার আর ডিফারেন্সেস, পারসেপশনারি ডিফারেন্সটা থাকে। সো ক্ল্যারিটিটা পাওয়া দরকার। নিজে নিজে বারবার চেষ্টা করলে তো ক্ল্যারিটি হবে না। ইউ নিড টু আস্ক ইউর ফ্রেন্ডস, গুড ফ্রেন্ডস যারা ইয়ে করে, ট্রু ফিডব্যাক দেয়। ইউ নিড টু রিচ ইউর মেন্টর, যে আমি আসলে রাইট ক্যারিয়ার আমার জন্য কোনটা হবে। সামটাইমস মনে হয়, যেমন আমি আর্মিতে রিক্রুটার হিসেবে ছিলাম, চমৎকার চমৎকার ছেলে, আমি কথা বলে বুঝতেছি যে হি উইল বিকাম এ ভেরি নাইস আইটি গাই, বাট ওর মাথায় ঢুকছে না আই ওয়ান্ট টু জয়েন আর্মি, আই ওয়ান্ট টু জয়েন আর্মি, which is a wrong choice for him, because I surely know যে after 5 years ও কোডিং ল্যাঙ্গুয়েজ জানে, তারপরে ও পাইথন জানে। এই ছেলে আসলে 5 বছর পরে আর্মির এই স্ট্রেসটা এনজয় করবে না। হি উইল লাভ রাদার আইটি রিলেটেড জব, যেটা আর্মিতে হয়তো নাই ওর জন্য স্কোপ। সো অ্যাজ এ মেন্টর আমি তখন তাকে গাইড করতাম
You see, you have a brilliant result and you are already doing something. You have 1 or 2 app prepared by you. Of course, you are loving the adventure of army right now, but maybe you have a greater career in some other sector. So ওইরকম একজন ভালো মেন্টর পেলে তোমাকে চেনে, তোমার ক্যাপাসিটি এবং কোয়ালিফিকেশন সম্পর্কে আইডিয়া আছে, then if you share rightly যে আমার এই জিনিসটা হচ্ছে এবং this is my question for you, maybe he will take some time but he will try to give you guidance যেটা ফলো করলে অবশ্যই ভালো হতে পারে. But at the end of the day I will say you will of course listen to your mentors what they're saying, but you take your own decision. Thank you, Salam. I'm not sure I could give you the right answer or not. Thank you, sir, for your such insightful answer. With this, we are closing our questioning and answering session. It was really a great session and insightful session. I would like to thank all the participants to be here and to make our session successful. And I would like to thank Sir, Delesh Khan sir, for giving us such an insightful session, despite being this much busy in this if and sir, we all know that leadership is actually, military is the epitome of leadership and discipline. So you tried and you did a brilliant job building a bridge between military discipline and military leadership and corporate leadership, and we really appreciate you. And thank you, sir. Thank you. Thank Thank you, you, sir. everybody. Thank you, everybody, and have a very, very successful new year ahead. Happy New Year. Thank you. Allah Hafiz. Sir, stay safe and stay secure. Assalamualaikum.